ধরে আমার পাশে আসে, আমার বুকে হাত দেয়। পরে আমি বলি, আপনি একটা বয়স্ক লোক, আপনি আমার বাপের সমান। পরে বলে যে, ছি, বাপের সমান কিসের, তোমার ভাইয়ের মতন আমি, আমার বয়সটা কম। পরে আমি বলি, ঠিক আছে, আপনার বয়সটা কম, এখন আমার আব্বু যে সে আমার আপনার মতনই দেখতে, তা আপনি আমার আব্বুর মতনই, আপনি এসব কাজ করেন না, আমি কিন্তু মামারে ডাকবো। তোমার মামারে ডেকে লাভ নেই, তোমার মামা নাই এখানে। ওর বয়স তখন 12.5 এবং ও কি নির্মম পরিস্থিতির শিকার একটু চিন্তা করে দেখেন। ওর মা, ওর আপন খালু, ওর পুরো পরিবার জেনে শুনে টাকার জন্য মেয়েটাকে পতিতাবৃত্তিতে নামিয়ে দিল। অতিথির সাথে পরিচিত হতে চাই। আমাদের অতিথি আমার সামনে। আপনার বয়স এই মুহূর্তে কত? 15 বছর। আপনি থাকছেন কোথায়? দক্ষিণ বাড্ডা। দক্ষিণ বাড্ডাতে। শুরু করুন, কোথা থেকে শুরু করবেন? ছোট থেকেই আমি যখন ছোট ছিলাম তখন আমি শুনছি যে আমার বোন ভিক্ষা করে আমাকে খাওয়াইছে, আমার জন্য পড়ালেখা করতে পারে না। তখন আমার বয়স ছিল 5 বছর বয়স। আমি একটু থামাচ্ছি মুন্নি। প্রথমে আমরা মোটামুটি ঢাকায় খেয়ে গিয়েছি। আপনার বাবা কি করতো? কি করতো জানি না, কারণ আমার বাবার সাথে ছোটবেলায় দেখা হয়েছিল। ফাইন, প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি ভেরি শকিং। আমরা কিন্তু আজকের এই জীবনের গল্পটি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। ওর বয়স 15 বছরের মুন্নি আজকে আমাদের এখানে হ্যালো 920-তে আছে। একটু প্রশ্ন করে ওর কাছ থেকে বের করতে হবে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 বোন, 3 ঘরের। 3 ঘরের 3 বোন। আমাকে একটু বুঝিয়ে বলেন তো। আমি আমার বাবার মানে 2 নাম্বার বাবা আর কি। আমার আম্মা আর কি 3টা বিয়ে করছে তো। 3টা বিয়ে করেছিল, আপনি সেকেন্ড বাবার। হ্যাঁ, জি। আর আমার বড় আপুর বাবা, তাকেও দেখে নাই কখনো। আচ্ছা এখন যে বোন হয়েছে সেটা আবার আরেকজনের। আচ্ছা। তো আপনার মা তার 3টে আগে বিয়ে ছিল? আরো একটা বিয়ে হয়েছে। 4টা বিয়ে। জি। ওকে। সেখানে কোনো। আপনার নানা বাড়ি আছে বা দাদা বাড়ি আছে? জি। কোথায় ছিল? বরিশালে। ওকে। তো আপনি শুনেছেন এরকম বা দেখেছেন এরকম যে আপনার বড় বোন বা ছোট বোন কি বলছিলেন আপনাকে ভিক্ষা করে খাওয়াতো? আমার বড় আপু আমাকে ভিক্ষা করে হয়তো। বড় আপুর বয়স তখন কত ছিল যখন এই কাজটা করতো? সঠিক খেয়াল নেই আর কি। আর আপনার মা সেই সময়টাতে কি করতো? সে সময় কিছুই করতো না। কিন্তু আপনার বড় বোন ভিক্ষা করে এই সংসার চালাতো। জি। আপনারা তখন কোথায় থাকতেন? ভাড্ডা এলাকায় থাকতো। ঢাকার বাড্ডা এলাকা। হুম। ওকে, প্রিয় শ্রোতা, আমরা আজকে পুরো গল্পটা না শুনলে আসলে এই ছোটবেলাটা আবিষ্কার করা সম্ভব না। আসলে ওরা কোন পরিবেশে বড় হচ্ছে আমার মনে হয় আমরা একটু সামনের দিকে যাই, তারপরে বুঝতে পারবো। ওকে, তারপর? আপু যখন আমাকে ভিক্ষা করে খাওয়াইতো তখন আমি বুঝতে পারতাম না, মানে অতটা বুঝতাম না যে কিভাবে কি করে, কি বলে না না বলে, সেটা আমি বুঝতাম না। তার পরবর্তীতে যখন সে ভিক্ষা করতে যায় তার আগে যে পড়ালেখার দিকে যায়, যাওয়ার পরবর্তীতে মানে আমি মানে পায়খানা করতাম, বমি করতাম, এটা করতাম, সবকিছু করতাম ওখানে বসে। তখন ম্যাডামে তারে বকাবকি করতো, স্কুল থেকে বের করে দিল এক পর্যায়ে। মানে আপনাকে নিয়ে নিয়ে ঘুরতো আপনার বড় বোন? জি। আচ্ছা। কারণ আমাকে রাখার মতন কেউ ছিল না। কেউ আপনার মার কাছে থাকতে পারতেন না? আমি আমার মার কাছে থাকবো কি করে? আমার মা কোথাও চলে যেত, আমাদেরকে বইলা যেত না। আচ্ছা, আমরা এখানে একটা মিস্ট্রি দেখতে পাচ্ছি, একটা কনফিউশন দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো গল্পের ধারাবাহিকতায় পরিষ্কার হবে। ওকে, তারপর? তার পরবর্তীতে যখন স্কুল থেকে বের করে দেয় ম্যাডামে, বকাবকি করে গালাগালি করে যে তুই আসবি তোর বোনকে রেখে আসবি, তাছাড়া তুই স্কুলে ঢুকতে পারবি না। আচ্ছা। আপু বলে যে ম্যাডাম দেখেন, ওকে রেখে কিভাবে আসবো, আপনি তো আমাদের ফ্যামিলির সবকিছু জানেন। পরে বলে জানলে কি হবে, ওকে নিয়ে আসলে দেখো না পরিবেশটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সে বলে ঠিক আছে আর আসবো না। তখন আপুর ওই স্কুল জীবনটাই নষ্ট হয়ে যায় আমার জন্য। তারপর আমাকে নিয়ে আবার ভিক্ষা করতে যায়, কারণ আমি যে খাবো, আমার মুখে যে তুলে দিবে খাওয়ান, সেটা পর্যন্ত তার কাছে নাই। কারণ মা কোথায় গেছে সেটাও জানি না, বাবা তো দেখি নাই। জন্মের পর থেকে হয়তো 2 বার বাবাকে দেখছিলাম। পরে আপু এই দোকানে চাইতো, ওই দোকানে চাইতো, 1 কেজি চাইল কিনে নিয়ে আসে আপু। নিয়ে আসানোর পরে সেগুলা রান্না বাড়া করে খাওয়ায়। তারপর আমি একটা বিচি হয় আর কি, আমার এখানে একটা বিচি আছে, এখনো দাগ আছে। ওই বিচিটা আমার আপু গালানোর চেষ্টা করে, ফোড়া, এক ধরনের ফোড়া। জি। চেষ্টা করে, আমি কান্নাকাটি করি। পরে আমি গালাগালি করি, অনেক বিচ্ছিরি বিষয় আর কি, যখন ছোট ছিলাম আর কি। বুঝতে পেরেছি। তো গালাগালি করার পরে সে জিদ করে আমার জোর করে এটা গাইলা দেয়। তারপর আমি ওই ব্যথায় অজ্ঞান হয়ে যায় আর কি, অনেক জ্বর হয়ে যায়। বাড্ডাতে কি বস্তিতে থাকতেন আপনারা? না, ওখানে কোনো বস্তি নাই, মানে আগে কিছুই ছিল না ওদিকে। তাহলে কিভাবে থাকতেন আপনারা? বস্তির মতনই ধরতে গেলে, কিন্তু এখন আর বস্তি নেই। হ্যাঁ, তো আপনারা কি ঘরে থাকতেন নাকি? জি, ঘরেই। ঘর মানে কি ধরনের ঘর ছিল? ছনের ঘর নাকি পাকা ঘর? পাকা ঘরই, মানে 3 সেট যে বলে। আচ্ছা, নিচে পাকা। হ্যাঁ। ওকে।
পরে পরবর্তীতে যখন আপু আবার আমাকে রেখা যায় ঘুমের ঘরে, যাওয়ার পরে এর ভিতরে আমার বাবা আসে। আসার পরে আমার বাবা আমাকে দেখে যে জ্বর, এর ভিতরে আমার আপু চলে আসে। আপনার বাবা মানে হচ্ছে মানে আলটিমেটলি রক্তের সম্পর্কের বাবা, জি তাই না? সে আপনার বড় বোনের বাবা ছিল না? না, আচ্ছা, এবং ছোট বোনেরও না, মানে আপনারই বাবা তিনি? আমারই বাবা। ওকে, হ্যাঁ, তারপর বড় বোন চলে আসে? তারপর মানে শারীরিক আর কি একটা জোর বাধ্য করে আর কি, বুঝলাম না। মানে জোর বসি করে আর কি, তার ইজ্জতের উপরে ইয়া করে। কার সেটা? আমার আপুর সাথে, আমার আব্বু। বড় বোনের সাথে? জি, বড় আপুর সাথে আমার। না জানি সামনে আরো কতবার ধাক্কা খেতে হবে। এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আজকে যতবার ধাক্কা খেয়েছি। ওকে, বলুন তারপর। তারপরে যখন আমার আপুর সাথে ওই রকমের সমস্যা করে, এর ভিতরে আমার আম্মু আসে আচ্ছা, এখান থেকে, সোজা কলার ধরে টাইনা করলো যে তুই এইসব কাজ কি এইভাবে করস, ও তো তোর মেয়ে লাগে, যে তুই তোর মামা করে ডাকে, মেয়ের বয়সে তোর, তা তোর মেয়ের এইভাবে কোনো বাবা কোনো মেয়েকে দিয়ে এইসব কাজ করাইতে পারে? যা তোরে আমি এখন ডিপোজ দিয়ে দিব আর তোরে পুলিশে ধরাই দিব। এটা যে বলছে যে পুলিশে ধরাই দিব, কি করছে মানে জোরাজুরি করে, মহিলা মানুষ তো পারে না পুরুষের সাথে, তো জোরাজুরি করে হাত থেকে সুইটা চলে গেছে, কই গেছে তাও জানি না। পরবর্তীতে আর তাকে পুলিশে দেওয়া হয় না, আর কিছু ধরাও হয়নি। এই আপনার জীবনে বাবাকে প্রথম দেখা, তাই না? হ্যাঁ, এই আমাকে প্রথম দেখা আর কি, এটাই, আর কখনো দেখি নাই। তারপর আমার মা তার 2 দিন পরেই তাকে ডিভোর্স দিয়ে দেয়। পরবর্তীতে আমার আম্মু আবার কোথায় জানি চলে যায়, আমাদেরকে না বলে। আমার আব্বু আবার ভিক্ষা করতে যায়। তখন এই দেখতে দেখতে 1 বছর চলে যায়। আম্মু আসে যায়, আবার একা থাকি আমরা। তা আপুরও পড়ালেখা হলো না। এবার আপু বলতেছে যে আমার হলো না, তোর দেখে তোরে চেষ্টা করে। পরে আমার একবার স্কুলে ভর্তি করায়, বিরাক স্কুল বলে, আমি সেখানে যাই আসি। এর ভিতরে আম্মু এসে দেখে যে তোরে পড়ালেখা করতে দেয় না, তুই কেন দিবি, ওর বাপ তোরে দিয়ে কি খারাপ কাজ করাইছে, তুই কেন ওরে লেখাপড়া শিখাবি, এসব বাদ দিয়া ওরে দিয়া ওই কাজ করাবি, ভিক্ষা করাবি, করে তুইও মানুষ হবি। মানে আপনার মা আপনার বড় বোন যেটা বলে? জি না, ও আমার ছোট বোন, ঠিক আছে, ওর বাবা এটা করছে, এটা তো ওর কোনো দায় নেই, ওর পড়ালেখা পড়াইতে হইব আমার। আমি না হয় মূর্খ হইছি, আমার বোনকে কি মূর্খ বানামো, ওরে আমি শিক্ষিত করবো। পরে এরকম যাইতাম, এই জন্য মারামারি করতো। তারপরে যা আমার আম্মুর সাথে জানলাম যে একটা লোকের সাথে পরিচয় হয়, সেই লোকের বিয়ে করে আমার আম্মুকে। বিয়ে করার পরে আমি যখন পড়তে যাই, তখন পড়ার থেকে আসার পরে আমি পড়তে বসে সন্ধ্যায়। তারপর সে কি করে, জোরে সাউন্ড দিয়ে টিভি ছাড়ে, বলি যে আঙ্কেল আপনি একটু কমায় শোনেন। তখন আমরা একসাথে রুম নিয়ে থাকতাম। এটা বলাতে সে আমাকে মারধর শুরু করে। পাশের রুমের ছিল সে? না, পাশের রুমে না, সে আবার বিয়ে করছে আমার মা তাকে। ও মানে হচ্ছে আপনার মার 4র্থ বিয়ে যে ছিল, তার বাড়িতে আপনারা 3 নম্বর বিয়ে। 3 নম্বর বিয়ে, আপনারা তার বাড়িতেই সবাই মিলে থাকতেন? তার বাড়িতে না, আমরা ঢাকায় থাকতাম আর কি, আমরা এক ফ্যামিলি একসাথে আর কি। মানে আপনার ওই যাকে আপনি আঙ্কেল বলছেন, সে তো আপনার সম্পর্কে বাবা হয় তখন, সে আপনাদের সঙ্গে থাকতো? তো সে টিভি দেখছিল জোরে, তাকে থামাতে বলেছেন আস্তে দেখার জন্য, সে আপনাকে মারধর শুরু করেছে? যেহেতু আমার পড়ালেখার সমস্যা হচ্ছে। কোন ক্লাসে পড়তেন সেই সময় আপনি? তখন কোন ক্লাসে কি অনে আর কি, তখন মনে নাই কোন ক্লাসে পড়ছেন? না। ওকে, তো আঙ্কেল বলতেন তাকে? জি। ওকে, তারপর? তারপরে সে আমাকে মারছিল, এখানে পায়ে এখনো দাগ আছে আমার। আমার এমন ভাবে মারছে যে এই হাঁটুতে এখন পর্যন্ত কালো হয়ে রয়েছে, এত দাগ। মারার পরে আম্মু আয়সা দেখতেছে আমি কান্না করতেছি, পরে জিজ্ঞাসা করছে ওরা মারছো কেন, পরে বলে যে আমার মুখের উপর দিয়েও কথা বলে, মানে সে বলতেছে মিশা কথা যে আমি নাকি তাকে বকাবকি করছি। সে বলছে, আমি আর এটা বলছি যে আম্মু না, আমি এটা বলি না, আমি এটা বলছি যে আস্তে করে সাউন্ড দেন, আমার তো পড়ার সমস্যা হইতেছে। এটা বলাতে সে আমাকে মারে। পরে আম্মু আবার এই কথা বিশ্বাস না করে ওই আঙ্কেলের কথাই বিশ্বাস করলো, যে না তুই মিশা কথা কইতাছিস, তোরে আমি চিনি, তোর বাপই খারাপ, তুই ভালো হবি কেমনে, তোর ফুবা ফুবি সবাই বাইরে গেছে, তুই যাইতে কতক্ষণ, তোর পড়ালেখা শিখালে তখন ভালো বলা দেখা তুই বাইরে যাবে তখন। পরে যে এটা যে কইছে, পরে কান্তাছি ভয়ে ভয়ে। আপু আইসে, পরে আপুর কই দেখো আপু এমনি করে যদি কয় তাহলে কেমনে হইব কও। পরে আপু কি করতো, হের লগে লগে নিয়ে যেত আমারে,
পরবর্তীতে হ্যাঁ গার্মেন্টসে ঢোকার ইয়া করে আর কি, গার্মেন্টসে ঢুকে তখন সবাই তারে কুট্টি শামিল করে আর কি ডাকে। কুট্টি শারমিন? জি, কুট্টি শারমিন কেন বলতো? ইচ্ছে করে আর কি। সব এমন কোনো কাজ নাই যে আমার আপু না পারে, সে দেখতে অনেক সুন্দর। সবাই তারে খেপানোর জন্য বলতো কুট্টি শারমিন। কিন্তু সে খেপতো না, সে আরো হাইসা উড়াই দিত যে যা বল সমস্যা নেই। আর ওই কুট্টি শারমিন বললে সবাই চিনতে আমার আপুরে। পরে যে গার্মেন্টসে ঢুকলো, ঢোকার পরে সবাই আস্তে আস্তে প্রথম হলো 300 টাকা বেতন, তারপর অপারেটর হলো, এমনি করে অপারেটর হওয়ার পরে হলো 1500 টাকা বেতন। তারপর কি হলো? তার পরবর্তীতে যখন আমার আপু যখন এই চাকরি করতে করতে অনেক বছর হয়ে যায়, তারপর আমার আপুর একটা ছেলে আর কি পছন্দ করে, তারে না বলে, কারণ সে দেখতে অনেক খারাপ আর সে খারাপ কাজও করে, সে খুন খারাপি করে আর কি বেশিরভাগ। তারপর সে আপুরে মানে অফার দিল প্রেমের, যে আমি তোমার সাথে প্রেম করব বা দ্বিতীয় কথা তোমাকে বিয়ে করব। আচ্ছা। তারপর এটা যখন বলে তখন আমার আম্মার কানে যায়। কানে যাওয়ার পরে আমার আম্মা কি করে, লোকটার মার কাছে বলে যে আপনার ছেলে যাতে আমার মেয়ের পিছনে ঘুরঘুর না করে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তারপরে আমার আপু অফিসে যায়, বাসায় যায় অফিস থেকে যখন বাসায় যায় তখন আমার আপুরে খুব মারে আমার আম্মু, যে তুই এক ছেলের সাথে কেন কথা বলবি, কোন ছেলের সাথে আমার আপু কথা বলতে পারবে না, তুই এই ছেলের সাথে কেন কথা বললি। তারপরে এটা যখন বলছে তখন বলছে আম্মু আমি কথা বলতে চাই নাই। তারপরে সে আমার পথের মাঝখান দিয়ে কাটা হয়ে দাঁড়াইছে, যে আমাকে যাইতে দিতেছে না, এমন করে দাঁড়াইছে 2-3টা ছেলে একসাথে, ভয়ে কিছু না, ভয়ে এখন বলতেও পারতেছি না। এটা তখন বলছে তখন এটা শুনে আরো পিটাইতেছে, একটা চিকন বাঁশের লাঠি বলে সেই লাঠি দিয়ে মারতেছে, মারছে দেখে অনেক দাগ হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, ফাইট হয়ে গেছে 2-1 জায়গায়। তারপর সকাল হওয়ার পরে আপু আবার অফিসে যায়, যাওয়ার পরে আমি থাকি বাসায়। আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, ওঠার পরে সেদিনকার আবার ওই লোকটা আসে, ছেলেটা, আমি ঘুমায় থাকি, তখন আমার গায়ে হাত দেয় লোকটা, যে আমার হাত দেয়। মানে আপনার আঙ্কেল ডাকবেন যাকে? না সে না, মানে হচ্ছে এই লোকটা পছন্দ করে আমার আপুরে। কি নাম ছিল ওর? সঠিক আমি জানা নাই আর কি। হাত দেওয়ার পরে আমি ঠাস করে ঘুম থেকে উঠা যাই। আমার আম্মুর আমি বলতে চাই, কিন্তু আমার আম্মু বললে কি হবে, সে বিশ্বাস করবে না, তাই সেটা মনে রেখে আর বলি নাই আমার আম্মুকে। তারপর আমি আপুরে বলছি একদিন, পরে আপুরে যে বলছি, আপু কি করছে, একদিন অফিসে যেতেছে তখন সামনে দাঁড়াইছে, তখন তারে জুতা দিয়ে একটা বাড়ি মারে। তারপর সেই জুতা দিয়ে যে বাড়ি মারে, ছেলেটার জিত হয়ে গেছে। পরে জিত হওয়ার পরে এখন ছেলেটা আরো পিছনে বেশি লাগছে। পরে ছেলেটার মা এসে আমার আম্মুকে বলে যে শারমিনের মা, তুমি তোমার মেয়ের একটু সামলায় রাখো, ওর একটু চেকে রাখো, কারণ আমার ছেলেটা খুব খারাপ। পরবর্তীতে আমার আম্মু অফিসে দিয়ে আসে, আবার আম্মু অফিস থেকে নিয়ে আসে। এখন তার কোনো ফাঁক পাইতেছে না। পরে আম্মু একদিন দেশের বাড়িতে গেল বেড়াইতে, সেই যে বিয়ে হয়েছে যে লোকটার সাথে, ওই দেশের বাড়ি তার সাথে গেছে। কোথায় ছিল দেশের বাড়ি? কুয়াকাটার দিকে আর কি, বরিশালের দিকে আর কি। যাওয়ার পরে আমি আর আমার আপু থাকি, তখন একটু কিছু বুঝি আমি, কি এখন ওই ছেলেটা একটু সুযোগ পাইছে যে বাসায় কেউ নাই, এখন আমি গেলে হয়তো ভালো হবে। তখন আসার পরে দেখে যে আমি আর আমার আপু, পরবর্তীতে আমার আপুরে জোর করে আর কি কিছু করার জন্য, কিন্তু আল্লাহর রহমত যে এর ভিতরে আমার খালা চলে আসে, ছোট খালা, তারে পুলিশে ধরায় দেওয়া হয়। ওকে দ্যাটস ভেরি গুড জব, অবশ্যই সেটা উচিত ছিল। হ্যাঁ, তারপর পুলিশে ধরার পরে ওর মা আবার বলছে যে শারমিনের মা, তুমি যে কাজটা করছো তোমার বোনের ভালোই করছে, এটাই আমার ছেলের প্রাপ্য ছিল। ছেলে যেহেতু পুলিশে নিছে, মার তো ছাড়াই আনতে হবে, যতই খারাপ হোক, সে তো মা। পরবর্তীতে ছেলেরে যায় ছাড়াই আনলো, আনার পরে ছেলেরে বিয়ে করাই দিল আরেকজনের সাথে জোর করে। সেই বউটারও সে ভালো রাখে না আর কি, সে আপুর দিকে চলে আসে। পরে আপুর ছবি, বরিশালে ছবি পাঠাইছে যাতে তার বিয়ে ঠিক করার জন্য। 3টা ছেলে দেখছে, 3টা ছেলে 3জনে বিয়ে করতে চায়। পাগল হয়ে গেছে সবটিতে, ছবি দেখে এত সুন্দর আমার আপু। পরে আমার আপু রে দেয়া একজনের সাথে হলো, যে আমার সে চাচতো ভাই, তার নাম সগির। তারপরে মানে আমার আপুর কি করে একবার আর কি পলায়া জায়গা,
মানে আমার আম্মু চাইছিল না যে এখানে বিয়া দিব। আত্মীয়র ভিতরে আত্মীয় বিয়া দিলে কিন্তু অনেক সমস্যা হয়। আচ্ছা। এইটা ভাইবা আমার আম্মু আর তার সাথে বিয়া দিতে মত ছিল না। তারপরে ছেলের বাবা যে সে কি করছে, কেস করছে কার নামে? বিয়ে দিবে না কেন আমার আম্মুর নামে। আচ্ছা। যে তার মেয়ের সব দেখাইলো মেয়েকে, এখন কেন বিয়ে দিবে না। মানে সব তো ঠিকঠাক হয়ে আছে আপনার হ্যাঁ, চাচাতো সবকিছু ভাইয়ের সাথে, তারপর আপনার মা দিতে চাচ্ছে না। তারপর আমার মা দিচ্ছে কেন? যে আত্মীয়র ভিতরে আত্মীয় করবে, আচ্ছা। এই জন্য আর কি। কেস করার পরে এখন তো আমার আপু আবার পলায় আসলো দেশের বাড়িতে। আম্মু আসছে শোনার পরে যে পলায় আসছে। তারপর আম্মু আসার পরে সেই ভাই কি করছে, মানে মরতে যাওয়া ধরছিল, গলায় দড়ি দিবে এরকমের ভাব হয়ে গেছিল যে সবকিছু রেডি, এখনই দেওয়া ধরবে, এর ভিতরে একজন এসে বাঁচাইলো। তারপরে যাক ওইসব মানে ফাঁসি মুসি শেষ, এখন সবাই রাজি হলো, আম্মু রাজি হলো। এর ভিতরে তালুই আবার কইতাছে না, তালুই মানে আমার দুলাভাইয়ের বাপ, সে কইতাছে না তার সেই বিয়ে হবে না, কারণ যেই মেয়ের জন্য কেস হইছে সবকিছু হইছে সেই মেয়েরে এখন আর নিব না। আচ্ছা। পরে আমার আম্মু কইতাছে কেস তো তোমরাই করছো, আমরা কি করছি, তুমি দেখতা যে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেই না না দেই। আমার তাহলে কোনো মতেই রাজি হইব না, সে একবারই নাই। পরে আমার আম্মু কি করলো, আপুরে নিয়া আর আমার আম্মু আবার সে ঢাকায় রওনা দিল। সেই যেই গাড়িতে ঢাকায় রওনা দিছে সেই গাড়িতেই আমার দুলাভাই উঠছে। আমার দুলাভাইরে নিয়েই আমরা রওনা দিছি, কিন্তু আমার তালুইরে জানাই নেই যে আমরা একসাথে যাইতেছি দুলাভাইরে নিয়ে। তারপর সেই গাড়িতেই আমার তালুইও উঠছে তার ছেলেরে খোঁজার জন্য, কিন্তু কেউ রে পায় নাই। ওকে। তালুই যে খুঁজছে আমার দুলাভাইরে তারে আর পায় নাই, কিন্তু অথচ সে ওই গাড়িতেই ছিল, মাথা নোয়ানো ছিল, দেখতে পারে নাই, সে নাইমা গেছে গাড়ি থেকে। তারপর আমরা আসছি, আসার পরে আপুর বিয়ে দিল। যেদিনকার গায়ে হলুদ ওদিনকার আবার আমার নানি মারা যায়। পাশে যে ফ্লেক্সিলোটের দোকান থাকে ওই দোকান থেকে আমার ফোন আসে নানির মৃত্যুর খবর আর কি। সেটা আর কি শোনার পরে আমি ঠিক ছিলাম না, তখন আমি আবার আমার মামা বলছে যে তোমার আম্মাকে সরাসরি এটা বলবা না। পরে আমি বলছি ঠিক আছে আমি বলবো না। পরে এটা না বললে আমি এটা বলছি যে আম্মু নানি অনেক অসুস্থ। আচ্ছা। তারপরে আমার নানি অসুস্থর কথা শুনে আমরা সবাই সেদিনকারই গায়ে হলুদ সব পূর্ণ করে তারপর আমরা গাড়িতে উঠলাম। তারপর আমার বোনের যখন বিয়ে হয়ে যায় তখন তো আগে যে টাকাটা আসতো ওই টাকাটা তো আর এখন আর আসে না। এখন আমাদের খাওয়ান দাওয়ানোর সবচেয়ে সমস্যা হইলো। এর ভিতরে আবার সেই যে আমার আঙ্কেল ছিল আমার আম্মু যাকে বিয়ে করছে সেও চলে গেছে আমার আম্মুকে রাইখা। আচ্ছা। তারপর যাওয়ার পরে পরবর্তীতে আমার যে এখন যে বাবা তাকে আবার বিয়ে করে আমার আম্মু, তার সাথে আবার প্রেম শুরু করে আর কি। তারপর তার সাথে চাকরি করে আর কি ব্যাংকের, সেই ব্যাংকের চাকরির ভিতরে সেখানে যোগ দিল আমার আম্মু। সেখানে আসা যাওয়া করে, শুধু তার পিছনেই টাকা খরচা করে, আমাদের আর খোঁজ নাই। আমি যে একটা মেয়ে আছি তার কোনো খোঁজ নাই। পরে আমি কি করবো, ব্যাংকে যোগ দিল মানে কে যোগ দিল, আপনার মা? আমার মা, হ্যাঁ আমার মা আর কি। ব্যাংকে কি করতো? ব্যাংকে ওইখানে দেখাশোনা করতো, কাগজ নিয়ে আসতো আর কি, সেখানে সই করে দিত, এটাই আর কি তার কাজ। কোন একটা কাজ ছিল আর কি, মানে ছোটখাটো, মানে যেহেতু ওইখানে ওই বাবাটা আছে, এখন যাকে বিয়ে করছে সে আছে, ওইখানে কোন একটা কাজ করতো সে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপর ওইখানে কাজ করতো, ওইখান থেকে আসতো রাত 10টা-11টা বাজে। আমি খাইতাম না খাই থাকতাম, গোসল নাই কিছু নাই, আমার মানে তখন অনেক অভাব গেছে। তার পরবর্তীতে আমি বললাম আম্মু আমি দেশে যাব। বলে কার কাছে যাবি, তোর তো কেউ নাই ওখানে। বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি তো বাপ তো নাই, সব জায়গা জমি বিছা তো গেছি গা, তুই কার কাছে যাবি? পরে আমি কই আমি যাবো আফুর কাছে, আমার দুলাভাইয়ের বাড়ি যাম। আচ্ছা। পরে যা কয় হের বাড়ি যাবি, কই আচ্ছা এটা যে কইছে। পরে কয় ঠিক আছে তাহলে চল। পরে আমার আবার রেডি করে দিল, হ্যাঁ রেডি হলো, সবাই রেডি হয়ে আম্মু আমার দিয়ে এলো, রাইখা আসলো, কারণ আমি তো একা একা যাইতে পারবো না। আচ্ছা। এর লাগে আমার রাইখা আসলো, সেইখানে বৈশা আমি থাকলাম। আম্মু আসার পরে তার সাথে তো প্রেম শুরু হয়ে গেল, তাকে ছাড়া কিছু বুঝেই না। তারপর এখানে থাকি, এক সময় আপু আমারে গোসল করায়,
গোসল করাতে যায়, তখন আবার আমি ওই প্রথমে সাবালক হই। তখন আমার বয়স 12 বছর হয়। ওকে। তখন আমার মানে এটা একটা আনন্দের দিন আর কি, যে আমার আপু বলে যে লাল মেহমান আসছে। লাল মেহমান মানে এটাই যে মেয়েদের যে বুঝতে পেরেছি। ইয়াটা হয় হ্যাঁ। এটা আর কি। তারপর যে ওই এটা হয়, আমার যে ভাবি ছিল মানে আমার বোনের ননদ না জানি কি বলে আর কি, ওইটা আর কি ছিল। তাকে সে যায় বলতেছে, শারমিন তোর বোনের লাল মেহমান আসছে, মিষ্টি খাওয়াবি না, লাল গামছা আনবি না, লাল কাপড় পরাবি না। তো এটা নিয়ে আর কি হাসাহাসি মানে ফুটছি। আমি বুঝতাম না, আমি তো ইয়া হয়ে গেছে একবারে অবুঝের মতনই। পরবর্তীতে আম্মুরও খবর দিল, পরে আম্মুরও কইতেছে আম্মু ওর তো এমন এমন সমস্যা। পরে কয় সমস্যা তাতে আমি কি করবো? পরে কয় তুমি কিছু টাকা পাঠাও, কারণ এখানে তো আমি কাজ করি না। হ্যাঁ দিব, ঠিক আছে, হ্যাঁ পরের পুত, হ্যাঁ কয়দিন দিব, কয়দিন খাওয়াইবো, আজকে কয় মাস হয়ে গেছে এখনো তুমি খবর নাও না। আচ্ছা। পরে যা এটা যে করলো, এরপরে আমার আম্মু আবার কইতেছে ওরে তাহলে দেশে পাঠায় দে, ইয়া ঢাকায় পাঠায় দে। পরে আমি ঢাকায় আবার চলে আসছি, আমার দুলাভাই আবার আমার রাখা গেছে। রাখা যাওয়ার পরে ওইখানে আমি রইলাম। রওয়ার পরে যেই দেখছে আম্মু সাবল্য হইছি আমি, পরের থেকেই আম্মু আর কি ওরকম শুরু করছে। বুঝতে পারছি কিছুটা আর কি, যে আমার আম্মুর সাথে ওই লোকটার সাথে সম্পর্ক হয়, তারপর বিয়ে হয় তাদের সাথে। বিয়ে হওয়ার পরে ওই লোকটা অনেক ভালো, তাকে আমি আব্বু করে ডাকি এখনো। তারপর আব্বু আসলো, আসার পরে সেই ঘরে একটা মেয়ে হইছে, মানে আমার বোন হইছে, 3 নম্বর বোন যেটা। ওকে। সেই বোনটা এখন হইছে মানে আমি চেয়েছিলাম যে আমার ভাই হবে। আল্লাহর কাছে অনেক বলছি যে আল্লাহ আমার একটা ভাই দিও, তাহলে আমাদের সংসারের অভাবটা কমবে। আল্লাহ আমার ভাই দিল না, তাই কি জন্য ভাই দিল না তাই আমি কান্নাকাটি করতেছি। 3 দিন ধরে কিছু খাইনি। তারপর আমার বোনকেও ধরি নাই, আমার আম্মাও ধরে নাই, আমি ধরিনি। এর জন্য আপনার মাও ধরেনি? না। কেন ধরে নাই? এই যে আমি কান্নাকাটি করতেছি, আমি ধরি নাই, অন্যজনে ধরে তারে দুধ খাওয়াইতেছে, আমার আম্মা তারে ধরে নাই। আম্মা ধরে নাই একদিন যাবত আর কি, তারপরে সে ধরছে। পরে যে দেখি একটু হাসি খুশি দেয়, তখন একটু মন খুশি লাগছে যে আমার বোন থাক, ওই তো আমার ভাই আর বোন তো একই, ছেলে মেয়ে তো সব একই। তারপর তারে ধরলাম, কোলে নিলাম, তারপরও একে আস্তে আস্তে বড় হয়। তারপর পরবর্তীতে আমার আম্মু কি করে, সেই একটা কবির নামের একটা লোক থাকে, সেই কবির নামের একটা লোক থাকে, সে আসে আমাদের বাসায়। ছোট থেকে তারে দেখা গেছি, আমাদের পাশের ফ্ল্যাটে আর কি থাকে। তারপর সে বাসায় আসে, আসার পরে আমার আম্মু বলে যে ওরে নিয়ে ঘুরতে যাও। পরে এটা যে কইছে, আমি কই আচ্ছা তাহলে চলেন ভাইয়া যাই, আজকে একটু ঘুরে আহি। এবার আমি আবার রিক্সা চেয়ে হেরে নিয়ে ঘুরতে গেছি। আচ্ছা। রিক্সা যাইতেছে, সে পরে মার্কেট ঢুকলো। কাকে নিয়ে ঘুরছেন আমাকে একটু আরেকবার পরিষ্কার করেন, কাকে নিয়ে ঘুরতে গেছেন? কবিরটাকে? আমি তাকে চিনি না, ছোট থেকে চিনি আর কি। ছোট থেকে চেনেন? কে আপনাকে ঘুরতে নিয়ে যেতে বলেছে? আমার আম্মু। আপনার আম্মু। এই কবির কে ছোট থেকে আপনি চিনতেন, কি হিসেবে চিনতেন? ভাই, এমনি ভাই। কবিরের বয়স কত ছিল আপনি যখন তাকে নিয়ে রিক্সা? অনেক বয়স, আপনার চেয়ে অনেক বড়। ভাই হিসেবেই ডাকতেন? আমার আম্মুরও বড়। আপনার আম্মুরও বড়? জি। এবং সেই কবিরের সাথে আপনাকে ঘুরতে পাঠিয়েছে? জি। টাকা পাইছে। কিসের টাকা? এমনি ঘুরতে যাওয়ার জন্য টাকা দিছে আমার আম্মুকে। ঘুরতে যাওয়ার জন্য আপনার মাকে টাকা দিয়েছে না আপনাকে টাকা দিয়েছে? আমার আম্মুকে। কবির টাকা দিয়েছে আপনাকে নিয়ে ঘুরতে যাবে? এই ঘোরা মানে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে আপনাকে? এমনি রিক্সায় ঘুরবে, কিছু কেনাকাটা দিবে আমাকে, এটাই তার কাছে ভালো লাগবে নাকি। এবং এটার জন্য আপনার মাকে সে টাকা দিয়েছে? জি। আমরা কিছুটা কনফিউজ হয়ে গেছি প্রিয় শ্রোতা, আসলে কোথায় থেকে কোথায় যাচ্ছি আমরা ঠিক জানি না। তবে এই কনফিউশনের ব্যাপারটা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। আমরা একটা জিনিস এখানে নক করতে চাই, বিশেষ করে ওর যে শৈশবে বড় হয়ে ওঠা, সেখানে কিছু জিনিস খুব প্রশ্নবিদ্ধ। কারণটা হচ্ছে আমরা দেখছি যে ওর মা কিছুদিন পর পর তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে যাচ্ছে। ও যাকে লাস্টলি বাবা ডাকতো, সে আসলে ওর সম্পর্কে আসলে 4 নাম্বার বাবা, তাই না? সেটাই তো। এবং তার সাথে হয়তো এখনো সম্পর্ক আছে, এবং সেই ঘরে একটা ছোট মেয়ে হয়েছে। এবং কিছুদিন আগে ওর ভাষ্য মতে ও সাবালিকা হয়েছে, এবং ওর মা কিছুদিন পরপরই সম্পর্ক ছিন্ন করত ওর বাবার সাথে। আলটিমেটলি ও সম্পর্কে যে বাবা হতো,
এই যে একটা কনফিউশন এবং একই সাথে ওর বড় হয়ে ওঠা, এবং এখানে একটা ব্যাপার আমরা ঠিক মাথায় ঢুকছে না যে কেন এরকম একটা বয়স্ক একটা ছেলের সাথে তার কাছ থেকে টাকা নেবে এবং টাকা নিয়ে ওকে বাইরে ঘুরতে পাঠাবে। এই প্রশ্নগুলোর উত্তর না আমরা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাব, বিকজ হ্যালো 8920 যেসব জীবনের গল্প প্রচার করা হয়, দ্যাট রিয়েলি টাচেস আওয়ার হার্ট, এবং কোনো না কোনো ভাবে আমাদেরকে অনেক বড় কিছু লেসন দিয়ে যায়। আজকের এই 15 বছরের কিশোরী মুন্নি, তার যে জীবনের গল্প, সেটা আমাদেরকে কি শেখায় সেটাই হচ্ছে আজকে দেখার বিষয়। ওকে, আমরা ফিরছি মুন্নির কাছে। হ্যাঁ মুন্নি, যেখানটাতে আপনি ছিলেন, কবির নামের একটা ছেলের সাথে আপনার মা বাইরে পাঠালো এবং কিছু টাকার বিনিময়ে আপনাকে ঘুরতে পাঠিয়েছে। জি, ওকে। ঘুরতে যাওয়ার পরে আমরা এক মার্কেটে ঢুকছি হুম হুম। রিক্সা থামে। জি। সেই মার্কেট থেকে আমারে কিছু একটা কাপড় কিনা দেয় 3 পিস, আর একটা মোবাইল কিনা দেয়, মোবাইল সেট। কবির, জি, আপনি জিজ্ঞেস করলেন না কেন দিচ্ছে? না এসব কিছু জিজ্ঞাসা করিনি, কারণ তখন আমার কাপড় পরনের একটা ভালো কাপড় ছিল না আচ্ছা, গায়ে পরানোর জন্য। সো ওইটাই আপনার ভালো লাগছে? যে অনেক সুন্দর লাগছে, অনেক দেখতে ভালোই লাগছে আমার কাছে, অনেক খুশি হয়েছি আমি। আচ্ছা আচ্ছা। আবার সেটটা দেখে অনেক খুশি হয়েছি আমি, মোবাইল সেট। ওকে। যে আমি মোবাইল নিয়ে ঘুরবো এমন সৌভাগ্য তো হয়নি কখনো। ওকে। তারপরে যে আমি বাসায় গেলাম, 3 পিসটা আবার বানানো ছিল রেডিমেড। হুম। তারপর বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আম্মু তখন বাসায় ছিল না, সে 3 পিসটা পরি, যাওয়ার সাথে সাথেই পরি। হুম। পরার পরে আম্মু আসে, আইসা দেখে যে 3 পিসটা আমার গায়ে। তখন রেডিমেড কাপড় যেহেতু লুজ হয়, অনেক ফিটিং করতে হয়। তারপর আমি আর ওইটা করিনি, না করেন ওইটা খুলছি। আম্মু বলে দেখি তো, খুলা দিত। পরে আমি খুলা দিছি, দেওয়ার পরে আমার আম্মু সেটা গায়ে দেয়। সে 3 পিসটা আম্মুই পরে, আমাকে আর দেয় না। আচ্ছা। তারপর সেই কবির ভাই দেখা বলে যে কি এমন তোরে দিলাম, এটা তোর মা পড়লো, বুঝলাম না তো। তোর কই না ভাই, আম্মুই নিছে পড়ার লেগা, আমি আর এটা দিয়ে কি করবো। আমি আর কি মনে কষ্ট নিয়ে বলছিলাম তখন। তারপর সেটা নেওয়ার পরে একবার আমার খালা আসে আর খালু আসে দেশের থেকে। আসার পরে তারা বলে যে আমার যে আগে খালতো বোন ছিল, সেই খালতো বোনকেও আর কি খারাপ পথে দেয়। সেখান থেকে আমার খালু বলে যে তাই ওকে এটা দিয়ে দে, এই কাজে আর কি, খারাপ কাজে লাইনে। কাকে বলে এটা? আমার মাকে বলে। খালু আপনার মাকে বলছে? জি। তারপরে এই পথে যাওয়ার কথা বলার পরে আম্মু আরো লোক বেশি বাইরে গেছে, আম্মুর টাকার নেশা হয়ে গেছে। পরে যা কয় ঠিক আছে দিতে পারি, তোর কোনো পরিচিত আছে জায়গা? কয় হ্যাঁ আছে, আমার পরিচিত জায়গা আছে সিলেট। পরে এটা যে কইছে, পরে কয় কত দিব? কয় দিব 10,000-এর মতন, তুই নিবি অর্ধেক, আমি নিব অর্ধেক। এটা খালু বলছে আপনার? জি। পরে আমার আম্মু আবার আমার কয় মুন্নি, তুই না সিলেট যাওয়ার কথা ছিল, তুই না অনেক সিলেট দেখতে চাইছিলি, সিলেট মাজারে, তো তুই যা গিয়া সিলেট মাজার থেকে ঘুরায়। পরে আমি আবার সিলেট মাজারে যাই, যাওয়ার পরে সেখান থেকে ঘুরে আসি। সিলেট মাজারে যাওয়ার কথা আপনি কেন বলেছিলেন মাকে এর আগে? এর আগে বলছিলাম আমার একটা মনে ইচ্ছা ছিল যে আমি যাতে অনেক বড় হইতে পারি, মাজারে গিয়ে আপনি সেই মানত করবেন? আমি মানত করব, সেটা আমার মনে অনেক ইচ্ছা ছিল। ওকে। ঠিক আছে, আমি আমার তো ইচ্ছা ছিল, তাই আমি মাজারে যাম। পরে আমার একটা নতুন কাপড় দেয়, সেটা নিয়ে যাই, আর একটা নতুন কাপড় পরে যাই। তারপর আমার সাথে আরো মেয়ে ছিল। তারপর রামপুরা বাজার আসি, রামপুরা বাজার থেকে ওইখান থেকে মাইক্রো গাড়ি নেয়, মাইক্রো গাড়ি নিয়ে আমরা 4টা মেয়ে, আমি সহ 4টা মেয়ে, আর মামা আর একটা লোক, এই কয়জন মিলে আমরা এক মাইক্রো গাড়িতে যাই। যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়, রাত্রে 12টা বাজে। তারপর সেই মাইক্রো গাড়ি থেকে নাইমা রিক্সা উঠা তারপর আসি। কোথায় যাচ্ছেন আপনি জানেন না? না, আমি চিনিও না। আচ্ছা। এখন যে নামলাম, নাইমা অনেক বড় বড় বিল্ডিং দেখি। ওকে। পরে কইটা কোন জায়গা, কইটা থাকবি না? না, কই থাকবি তাইলে? মাজারে কি রাত্রে থাকা যায়? কই হ্যাঁ যায় না। তাইলে আমি আবার কইতেছি থাকো তো যাই। আমি যেহেতু শুনছি মানুষের কাছে যে আজকে মাজারে যাবো, কালকে আসবো, তাহলে ওই জায়গায় যেহেতু থাকার জায়গায় আছে, ঘুমানোর দরকার নেই আমার, আমি ওইখানে থাকতে পারবো। পরে কাছে এটা ওই বলে পরে সকাল হোক। আচ্ছা। আচ্ছা তাহলে চলেন। পরে মামা। কে বলতেছে এটা? মামা? আপন মামা? না, ওই যে খালু। আচ্ছা। মানে খালুকে আমরা মামা ডাকি। আচ্ছা, মানে খালার হাজবেন্ড সে? জি। খালা তো আপন খালা? হ্যাঁ আপন Okay. খালা। পরে বিল্ডিং এর ভিতরে ঢুকছি, ঢোকার পরে দেখি যে অনেক বড় বড় সোফা, মানে অনেক বড় বড় জিনিস দেখি, শোয়ার ইয়া দেখি। তাই আমি দেখে অবাক হয়ে যাই, কই এত সুন্দর একটা জায়গায় এটা কি মামা ভাড়া নিছেন আপনি?
পরে কয় না বাড়া না, এটা আর কি আমার এক বন্ধুর বাসা। আচ্ছা, কিন্তু এটা বন্ধুর বাসা না, এটা কি ছিল? এটা আর কি একটা, আবাসিক হোটেল? হ্যাঁ। ওকে। আচ্ছা, আপনার ঠিক সাথে আছে। আর কে গেছিল? আমার সাথে আরো 3টা মেয়ে ছিল, এই 3টে মেয়ে কোথা থেকে এসছে সেটা আমি জানি না। জানেন না? না। এই 3টে মেয়েকে আপনার এই মামাই জোগাড় করেছে? জি, ওকে। কিন্তু তারা অনেক বয়স্ক ছিল আমার চেয়ে, আপনার চেয়ে অনেক বয়স্ক অনেক ছিল, বয়স। আপনি অনেক ছোট ছিলেন। আপনার জি। তখন বয়স কত? 12.5 পড়বে। 12.5 মতো বয়স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। প্রিয় শ্রোতা, আমরা কিছুটা হলেও গেস করতে পারছি যে আমরা কতটা ভয়াবহ, কতটা মানে লজ্জাজনক একটা ঘটনার দিকে ধীরে ধীরে এগোচ্ছি। কিছুটা হলেও আজ করতে পারছি। চলুন শোনা যাক। তারপর যখন আমি ঢুকি তখন আপু আর কি বলা বলি করে যে এত সুন্দর একটা হোটেলের ভিতরে নিচে বাসা, ভালোই তো। এবার যে এটা যে কইলো, তখন আমি জিজ্ঞাসা এলাম যে আপু এটা কি, আমরা তো মাজারে আইছি, এই জায়গায় কয়দিন থাকবেন আপনারা? কয় আমরা থাকবো 2-1 দিন আর কি। কেন তোমার মামা কিছু বলে নাই? কই কি কইবো, হ্যাঁ তো আমি তো আইছি মাজারে, আপনি যাবেন না মাজারে? কয় না আমরা মাজারে যাব না, তুমি এখানে থাকবা আমরা এখানে থাকবো, কেউ মাজারে যাব না। পরে আমি আবার মামা আইসে খাবার নিয়ে আইসে মামায়। পরে যে কই মামা আপনার লগে আমার কথা আছে। কই যা কবি পরে কই সকালে, এখন এগুলা খায়া গোসল মোসল কইরা রেডি হয়ে আয়। কই রেডি কি এর? এখন গোসল করবো কি লেগে, ঠান্ডা লাগতেছে, আরো খাবার নিয়ে এসে এটা খায়া ঘুমামো। পরে কয় কথা কম কয়, যেটা কর হিটা কর। পরে কয় আচ্ছা ঠিক আছে। সবাই একসাথে খাইলাম, খাওয়ার পরে সবাই গোসল দিলাম। আমি গেলাম এক রুমে, তারা গেল এক রুমে। যাওয়ার পরে রেস্ট মেস্ট নেওয়ার পরে 1.5 ঘন্টা পরে লোকটা আসে, কে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমি বলি আমার নাম মুন্নি। এই যে লোকটা আসলো আপনার রুমে, আপনি অবাক হলেন না? আপনি কাউকে কিছু জিজ্ঞেস করলেন না? না, তখন কেউ ছিল না পাশে। মামা কোথায় গেছে আপনি জানেন না ওই সময়টাতে? না, মামা কি বলে গেছে? কিছু বলে জানা। মামা বলছে এক রুমে একজনে যায় ঘুমায় থাকিস, সবার আর কি দেখাই দেয়া গেছে যে তোরা এই রুমে ঢুকিস। পরে ওই লোকটা আসলো, আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম নাম মুন্নি। পরে আবার জিজ্ঞাসা তুমি থাকো কই? কই থাকি ভাড্ডা। তোমার বাবা মা কি করে? কই আমার মা বাসায় থাকে আর বাবা রাজমিস্ত্রি কাজ করে। আপনি এই যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন তার আগে আপনার মনের মধ্যে এরকম তাকে তো বলার কথা যে আপনি রুমে কেন ঢুকেছেন বা কিছুই নাই, ওরকম কোনো ইয়েই নাই যে আমি জিজ্ঞাসা করব কেন ওই লোকটা ঘরে আসলো, যে একটা ভয়, সেটাও নাই। আমি ফ্রি মিনিটে বলতেছি, ফ্রি মানে বলে যাচ্ছেন, জি, যা প্রশ্ন করে তাই উত্তর দিয়ে যাচ্ছেন একের পর এক, এবং জীবনে এই প্রথম আপনার কোন এইরকম একটা জায়গায় যাওয়া, জি। তাই না? প্রিয় শ্রোতা, আপনারা যদি মুন্নিকে দেখতে চান বা মুন্নির যে কথাগুলো বলছে এখানে সেটার প্রাসঙ্গিকভাবে যে ছবিগুলোর প্রয়োজন আছে সেই ছবিগুলো আমরা ইতিমধ্যে আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মুন্নি, তারপর? এবার আবার জিজ্ঞাসা যে তোমরা কয় ভাই বোন? কই আমরা 3 বোন। কই তুমি কি বড়? কই না আমি মেজো, আমার বড় জনের বিয়ে হইছে। পরে কয় তোমার ছোটটা? কই ছোটটা এখনো ছোট আর কি, 1 বছর বয়স। পরে কয় ও তো এখন এই জায়গায় যে আইসো কি কারণে আইসো? কই আইসি মামাই কইছে এসে মাজারে নিয়ে যাইবা আমারে, মাজারে যাওয়ার লেগা। মাজারে যাইবা এটা করে নিয়ে আইছে? কই হ। পরে কয় থাক তাহলে ওইসব কথা বাদ দিয়ে নাও। চা নিয়ে আইছে, হাতে করে 2 কাপ, আমার 1 কাপ চা দিল, হ্যাঁ 1 কাপ খাইলো। চায়ের ভিতরে দেখলাম জানি কি মিশাই দিল, এর ভিতরে ফলের ভিতরেও কিছু গুঁড়া ছিটাই দিছে। পরে হ্যাঁ খাইলো, আমিও খাইলাম। হ্যাঁটা যে চা খাইছি এই চায়ের ভিতরে কিছু দেয় না। পরে আমি জিজ্ঞাসা করছি এটা কি দিলেন? কই এটা আর কি কফি। তখন তো চিনতাম না যে কফি কিরকমের বলে। তো সেই কফি বইলা আমারে খাওয়াইলো। খাওয়ার পরে দেখি কতক্ষণ পরে আমার মাথা ঘুরাইতেছে, মানে এমনই অবস্থা যে আমি চোখ মেলতে পারতেছি না, এত ঘুম ধরছে আমার। এখন ঘুমায় পড়ছি আমি। ঘুমায় পড়ার পরে উঠা দেখি যে আমার কাপড় চোপড় কিছুই ঠিক নেই। তারপর সেই অবস্থায় উঠা দেখলাম যে এমনি কোনো খারাপ আচরণ করে না আমার সাথে, জোর করে না। তারপর ঘুম থেকে ওঠার পরে তখন যে সে আমাকে ধরে আমার পাশে আসে, আমার বুকে হাত দেয়। পরে আমি বলি আপনি একটা বয়স্ক লোক, আপনি আমার বাপের সমান। পরে বলে যে ছি, তুমি বাপের সমান কিসের, তোমার ভাইয়ের মতন আমি, আমার বয়সটা কম। পরে আমি বলি ঠিক আছে আপনার বয়সটা কম, এখন আমার আব্বু যে সে আমার আপনার মতনই দেখতে, তা আপনি আমার আব্বুর মতনই, আপনি এসব কাজ করেন না, আমি কিন্তু মামারে ডাকবো।
কয় তোমার মামার রেখে লাভ নেই, তোমার মামা নাই এখানে। কই গেছে মামা? কয় তোমার রেখা গেছে গা তোমার মামায়। কই যাইব? পরে আমি ডাকতেছি মামা মামা কয়া। পরে কয় এত সব ফ্লাইট রুম, কেউ তো বাইরের থেকে শোনা যাইব না ভিতর থেকে ডাকলে। আমি তো ডাকতেছি, চিল্লাচিল্লি করতেছি। পরে যে হ্যাঁ আমার আর কি জোর বিত্ত আর কি করে আর কি আমার ওইদিকে। ওকে ওকে ওকে। ওর বয়স তখন 12.5 এবং ও কি নির্মম পরিস্থিতির শিকার একটু চিন্তা করে দেখেন। ওর মা, ওর আপন খালু, ওর পুরো পরিবার জেনে শুনে টাকার জন্য মেয়েটাকে পতিতাবৃত্তিতে নামিয়ে দিল। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ আর লাইফ স্টোরি। আজকে এখানে 15 বছরের মুন্নির যে জীবনের গল্প, সেই জীবনের গল্প বাংলাদেশের অনেক মুন্নির সাথে মিলে যাবে। কিন্তু কতটা নিদারুণ হয়, কতটা নির্মম হয় ওদের জীবন, আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমরা আরো একবার আপনাদের সামনে আনতে চাই। ওকে, তারপর? তখন আমি খুব কান্নাকাটি করি। আমার তখন বিলাট যা হয় আর কি 12 বছরের মেয়ের সেটাই হয়। তখন আমি অজ্ঞান হয়ে যাই। পরে আমি যখন হুঁশ হইলো তখন দেখি আমি বাসায়। তখন আমার আম্মুর জিজ্ঞাসা করছি। বাসায় মানে আপনি তখন ঢাকাতে? জি। এই পুরো সময়টাতে আপনি সেন্সলেস ছিলেন? অনেকক্ষণ আমার এমনই অবস্থা ছিল যে আমাকে কেউ চিনতেই পারে না। আর আমার কাপড় চোপড় সব রক্ত মাখা ছিল। ও মাই গড, সেক্সুয়াল পারভার্টনেস একটা মানুষকে কতটা অমানবিক করতে পারে। ছি, কি নোংরা এবং মানে বমি আসার মতো যে একটা 12 বছরের একটা মেয়ে, এটাকে বলা হয় লিপ্সা, এবং এই লিপ্সাগুলো মানুষকে কত ভয়াবহ অমানুষ করে দিতে পারে সেটার প্রমাণ আমরা হ্যালো 8920 তে কিছুদিন আগে রেখেছি। আপন ভাই নিজ হাতে 2 জনে মিলে নিজ ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে। এবং শুধু তাই নয়, এটার পেছনে বাবার সহযোগিতা ছিল এবং মা বলেছে ওকে জীবনে মানিস না, অন্য কিছু কর। চিন্তা করতে পারেন একটা মানুষ যখন অমানুষ হয় তার অমানুষত্বের লেভেলটা কত বড় হতে পারে। মানে ধিক্কার জানাই এইরকম পরিবারকে, এবং ধিক্কার জানাই যে মানুষটি টাকার বিনিময়ে এইরকম একটা মানুষের, এরকম একটা বাচ্চা মেয়ের সাথে। ছি 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 ছি। ওকে, বলুন, আপনি মন খুলে বলুন আজকে যা বলার আছে আপনার। আম্মুর সাথে আমি কিছু কথা কইতে চাই। পরে আম্মু কইতাছে পরে কইস, মামায় যায় লোক তোর। পরে আমি কই মামা মানে কি খালু? হ। ওকে। পরে কই মামারও কইতে চাই। কই না তোর মামা এখন কোনো কথা কইব না। কই কেন কইব না? হ্যাঁ আমারে কই দিয়েছিল, দিয়া কই আয় পড়ছে। মানে গালাগালি করতেছি, শুয়ারের বাচ্চা কয়ে আর কি গালাগালি করতেছি যে তুই আমারে কই দিয়েছিস। মারা পর্যন্ত ধরছি যে তোরে মাইরে হেলাম আজকে। কলারে হাত দিলাম, মানে বুকে টুকে হাত দিয়ে ওরে মারামারি ধরতেছি যে তোরে মাইরা ফেলাম। তারপরে এর ভিতরে মায়া হয়েছে, মায়া আমার ধরতেছে। পরে জোরাজি করে ধরে আমার ওদিকে নিয়ে গেল, আর এক রুমে নিয়ে বসাইলো। বসানোর পরে মামারে তাড়াতাড়ি করে টাকা দিয়া আম্মু 5,000 টাকা রাইখা আর 5,000 হ্যাঁ নিয়ে গেছে। ওটা আপনার সামনে হলো? না, আমি অন্য রুমে ছিলাম, তারা অন্য রুমে। খালু 5,000 টাকা নিয়ে গেল আর মা 5,000 টাকা ওই যে 10,000 টাকা পাইছে। মানে আপনার এই অবস্থা করে? জি। যাওয়ার পরে আম্মুরে আমি ধরছি, কই তুমি এত খারাপ। আগে জানতাম যে কোনো মা তার সন্তানদের দিয়ে এরকমের কাজ করাইতে পারে না। জানতাম যে তার সন্তানদের ভালো চায়, আর দুধ খাওয়ায় তারপর বড় করে, সেই দুধের জীবনে শোধ করতে পারে না। আর সেই মাই কিভাবে সন্তানদের বিক্রি করে দেয় মাত্র 5,000 টাকার জন্য। পরে এটা যে কইছি, অনেক চালাক হয়ে গেছিস না, চালাকি কম করিস, যে তুই বেশি চালাকি করিস তাহলে মাইরালাম, খবর আছে তাইলে। পরে আর কোনো কথাবার্তা কইনি। এর 1 মাস পরে আবার হ্যাঁ আমার কি করলো, দিল ওই যে কবির, এই কবিরের সাথে আবার ঘুরতে দিল আমারে। কবির কইলো তোমার মেয়েরে যদি ঘুরতে দাও তাহলে তোমার এত টাকা দিব, 2,000 টাকা। পরে আম্মু আবার কয় ঠিক আছে নিয়ে যাও। পরে আমি তো মনে করছি হয়তো আমার লগে কোনো খারাপ আচরণ করে না, আর আমার বুদ্ধি দিচ্ছে যে যেই টাকা তোর আমি দিব এই টাকা তোর মারে দিবি না, আর যেগুলা দিব কোনো সময় কাউরে দিবি না চাইলো। পরে যে এটা ভাইবা আমি গেছি, যাওয়ার পরে রিক্সায় উঠছি। এবার রিক্সা ওঠার পরে হ্যাঁ আমার রিক্সা বই আমার শরীরে টাচ করে, করার পরে আমি সেইখানে কই যে কবির ভাই আপনি এমন করেন কি লেগা, আমি আপনার ছোট বোন, আপনি তো কন যে তুই আমার ছোট বোন। এটা যে কইছি, কয় ছোট বোন আগে ছিল এখন নেই, এখন বড় হয়ে গেছিস। পরে কয় না আমি বাসায় যাবো, আমার ছেড়ে দেন।
তোকে বাসা যাবে না, তোর এতে পিস কিনে দিমু, মোবাইল একটা দিছিলাম, হ্যাঁ তো তোর মায়ের লয়ে গেছে, তোর মায়ের তোর জীবনটা নষ্ট করে দিব, তার চেয়ে ভালো তুই আমার লগে আয় পর। পরে আমি কই না, আমার মায়ের জীবন নষ্ট করবো, আমার মাই আবার ভালো করবো আমারে। পরে কয় এটা যদি বুঝোস তাইলে থাক, দেখবি একদিন আমার কথা মনে করতে হইব। তারপর এটা যে কইছে, পরে আমি রিক্সাওয়ালার থামাইতে কয়ে, পরে রিক্সাওয়ালার কইছে দেখছেন কত বড় হারামি এটা, আমার বোন ডেকে আবার আমার গায়ে হাত দেয়, ওরে ধরে পিটান। এবার এটা যে কইছে রিক্সাওয়ালার পর্যন্ত ওই কবিরের ধমক দেয়। এবার এটা ধমক দেওয়ার পরে আমি ওন থেকে দৌড়ে আয়া পড়ি বাসায়। এরপরে আমার আম্মু কই আয়া, কই তুমি এখনো এত খারাপ রইলা? কই কে, কবির তো খারাপ না, কবির তো তোর বোন হিসাবে দেখে। কই বোন হিসাবে দেখে? তুমি কয় টাকা পাইছি এবার আবার দিয়া? কয় টাকা পাইছি কি আবার, কথা কম কবে? এবার আমি কই কথা কম কমে কি, তুমি আমার জীবন নিয়ে কি করো? তুমি যাও, আমি যাইতাম না, আমি কোনো খারাপ লাইনে যাবো না। আমি আন্তরিক বড়ই হই নাই, স্কুলের যে মুখ এটাও আমি দেখি নাই, তুমি আমারে দেখতে দাও নাই, কেন দেখতে দিলা না? এবার এটা যে কইছি, এখন আম্মু ঠাস করে একটা থাবড় মারছে আমার। পরে আমি কাঁদতেছি, আর কোনো কথা কই নেই। পরে আমার সেদিনকার আর ভাত খাইতে দেয় নাই। এরপর যে আমার আপু ফোন দিছে আমারে, যে আপু দেখো আম্মু আমার ভাত খেতে দেয় নাই, কিন্তু আপুর আর এইসব কথা কই নেই। এবার এটা যে না কারণে এবার আপু কয়ে থাক তুই লয়ে খা, এতে জানোসি হ্যাঁ কেমন। পরে আমি ভাত নিয়ে নিয়ে বাইরে খাইছি। কি লেগা খাইলাম হ্যাঁ কাছে জিগাই নাই, কি লেগা এলে কয় হ্যাঁ বকাবকি করতেছে, বাপের সাথে 101বার থাকায়। কয় বাপে তোর সাথে থাকবো, তুই যদি এই ভাত খাস আর কোনো সময়, এই পাতিলের ভাত কোন সময় খাবি না। পরে আমি কইছি তুমি এই ধরনের কথা কি লেগা কস? তুই তেহরি কইতাছি আমিও কইছি, তুই জীবনে এইসব কথা কবি তাইলে তোর আমি শেষ করবো না, তা আমি শেষ হম, তুই আমার কোন সময় সব ধরনের কথা কবি না। হ্যাঁ গালি দিবি, বুঝদার হইছি একটু বুঝি, এখন তুই আমার গালি দিবি, তুই মানুষের সামনে গালি কেমনে দিবি তুই আমারে? আমার কি কোনো মান সম্মান নাই? তোর না থাকতে পারে, আমার কি নাই? মান সম্মান গিরি দেখাইতেছিস, মান সম্মান ওই দ্বারা ছুড়াইতেছি। পরে আর সেদিনকার কিচ্ছু কয় নাই আমারে। আমি একা একা ভাত খাইতেছি, সবকিছু করতেছি, ঘরের কাজ কাম সব রান্না বাড়া আমি করি। রাত্রেবেলা লাইট লিবাইয়া রাহে, ভাত খেতে দেব আমারে লাইট লিবাইয়া। এবার অন্ধকারে আমি ভাত খাই। তারপর এটা যখন গেছে, যাওয়ার পরে হে আব্বু ঢাকা আইছে। এই আব্বু ঢাকা হওয়ার পরে হে আব্বুরে নিয়ে রুম নিছে নতুন করে। রুম নেওয়ার পরে হে নিয়ে একসাথে থাকে। আব্বু দেশে আসলে আর বড় বোর কাছে, এখন একসাথে থাকে। কে এখন আমিও থাকি, আর আব্বুরে জানতে দিতে চায় না, জানাইবো না। এরপরে দেশের থেকে একটা প্রস্তাব আইছে আমার বিয়ার লেগা। আচ্ছা, এবার আমি কই না, আমি এত তাড়াতাড়ি বিয়া করবো না। এবার আম্মু কয় না, ওরে এত তাড়াতাড়ি বিয়া দিব না। আব্বু কয় না, ওরে বিয়া দেয়া দে, সমস্যা কি? মায়া যুবত ঘরে থাকলে মানুষে খারাপ কয়। কয় না আব্বু কিছুদিন পরেই বই। পরে আম্মু আবার কয় না, ওরে দেই, 2-1 বছর যাক, কিছু টাকা ক্যাশ পাতি হোক। আব্বু জানে যে আমি চাকরি করি গার্মেন্টসে। হ্যাঁ, কোনো সময় জানতো না যে আমি এসব কাজ করি। তখন কি আপনি গার্মেন্টসে কাজ করতেন? না, কিন্তু আব্বু জানে যে আমি গার্মেন্টসে কাজ করি। আচ্ছা, এটা আর কি আম্মু বলছে আব্বুর কাছে। তা বলার পরে আমি আবার এখানে যাই। কবিরে কি করে, আমারে কবিরের বাসায় লয়ে যায় আমার আম্মু। আপনার মা নিজে কবিরের বাসায় নিয়ে যায়? জি, কারণ আমি আর যাব না, তার সাথে গালাগালি হয়েছে, রাগারাগি হয়েছে, এই জন্য। পরে আম্মুর সাথে কবিরের লগে কন্ট্যাক্ট হয় যে তুমি নিয়ে আসবা। তারপরে আমি কবিরের বাসায় আমার আম্মু নিয়ে যায়। তখন আমি কবিরকে দেখি নাই, না দেখো না, আম্মু থাকে পাশের রুমে আর আমি যাই আর এক রুমে, আমার আর এক রুমে দিয়ে দেয়। ওইখানে অনেক মেয়ে ছিল, 10-12টার মতন ছিল, কিন্তু 3-4টা দেখছি আর কি পাশের রুমে, সব রুমে গেছে সব গেস্টের সাথে। ওটা কি ফ্ল্যাট বাসা ছিল? জি, 3টা রুম ছিল। ওকে, 3টা রুমে কয়েকজন মায়েরা গেছে একসাথে। তারপর যাওয়ার পরে আমি আবার আর এক রুমে গেছি, একটা রুম আলাদা ছিল। তারপর সেখানে তখন আমি আবার মেন্স ছিল, যে মেন্সি বলে মেয়েদের, সেটা ছিল। থাকার পরে আম্মু আমাকে শিখাই দিছে এটাই, যে ওইখানে যায় তুই এরকমের করবি, এমনই অবস্থা করবি যে যাতে বুঝতে না পারে যে তোর মেন্স হয়েছে, যাতে বুঝতে পারে যে তোর এখান থেকে মানে অত্যাচার করতেছে, মানে ওকে, হোয়াটএভার ইট ইজ। হ্যাঁ, এই জিনিসটাকে ঢাকতে বলেছে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, তারপরে এটা যখন করছে, করার পরে আমি আবার বললাম ঠিক আছে আমি এইভাবেই করবো। পরে আমি ভিতরে যাই, রুমের ভিতরে যাওয়ার পরে আম্মু ওই রুমে থাকে। পরে লোকটা আমার জন্য ফল নিয়ে আসে,
অনেক কিছু খাবার টাবার নিয়ে আসে। তখন আপনি জেনে শুনে এই কাজে গিয়েছেন, জি। তার আগে তো আপনি জানতেন না আপনার সাথে কি হচ্ছে। না। ততদিনে আপনি জেনে গেছেন এবং আপনি জেনে শুনেই কবিরের সাথে জি। তারপর কবির সাথে এরকম হওয়ার পরে কবিরে ইয়ে করে আমি বলি, মানে যেটা বলতে হয় যে আস্তে এটা ওইটা এরকম করে বলি, তখন কবিরে বুঝতে পারে না যে আমার আরো একজনের সাথে হয়েছে, এটা দ্বিতীয়বার। মানে বুঝতে পারে না। আপনার এই বয়সটাকে দেখিয়ে আপনার মা কবিরের কাছ থেকে বেশি বেশি টাকা নিচ্ছিল, জি। তাই তো? হ্যাঁ, পরে তার কাছ থেকে টাকা নেয়, এরকম করে অনেক দিনই চলে যায়। টাকা নেওয়া আশা করে আমাকে দেয়, এখানে দিয়ে যায়। আপনাকে এই যেই প্রফেশন আপনি গিয়েছেন পতিতাবৃত্তি যেটাকে বলে 12.5 বছর বয়সে, তাই না? হ্যাঁ। তারপরে আপনার সঙ্গে এই দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটে এটাও কি ওই সময়টাতেই, কতদিন পরে? এটা তখন আর কি 13 বছরের কাছাকাছি, এখন 13 আপনার বছর মা হয় না আর কি আপনাকে তখন। কয় জায়গায় কুমারী মেয়ে হিসেবে দেখিয়েছে? অনেক জায়গায়। অনেক জায়গায় আপনাকে কুমারী মেয়ে হিসেবে দেখিয়েছে যে জি। আপনি ভার্জিন, আপনি কুমারী, এটা দেখিয়ে দেখে আপনার মা বেশি টাকা আদায় জি। করতো। আর আমি ওইখানে বলতাম, মাই গুডনেস। মানে কেউ বুঝতেই পারতো না যে আমি আরো হইছে, এরকম কেউ বুঝতে পারতো না। প্রিয় শ্রোতা, আমরা আমাদের হ্যালো 8920 ছোট্ট একটা ভিডিও ক্লিপস দিতে চাই আপনাদেরকে, অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও ক্লিপস। এই মুহূর্তে গেলে আপনারা আমাদের এই যে কথোপকথন আমরা করছি সেটার একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গেলে আমরা এই যে তাৎক্ষণিক যে কথোপকথনগুলো করলাম সেটার একটা ভিডিও ক্লিপস আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, আপনারা কি ওখানে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন তারপর এই সবার সাথে এরকম অভিনয় করি, আম্মু যেটা শিখায় দেয় ওইটাই বলি। এটা যদি না বলে তাহলে আর আমাকে খানা দানা দেওয়া হতো না। এই কাজগুলো করে আপনি কত টাকা পেতেন ওই সময়টাতে? আমার হাতে কখনো টাকা আসতো না। কিন্তু আপনি তো জানতেন যে আপনার মা কয় টাকা পাচ্ছে, না, সেটাও জানি না। সেটাও আপনি জানতেন না। তারপর এই টাকা দিয়ে কি আপনার সংসার চলতো, নাকি আপনার মা ইচ্ছা করলে অন্য কাজ করেও সংসার চালাতে পারতেন? হ্যাঁ, ইচ্ছে করলে অন্য কাজও করতে পারতেন। মা কি কোনো কাজ করতো? না, মা কোনো কাজ করতো না। তো না। ওকে। এই কাজ যদি না করতাম আর কি, না করলে জোরাজুরি করতো, যে বলতো খাওয়া দিবে না, তখন রান্না বাড়াও করতো না, তো না খেয়ে থাকতাম। তারপর যখন না খেয়ে থাকতাম তখন দেখি যে না, এটা ছাড়া কোনো উপায় নেই, কয়দিন না খেয়ে থাকা যায়। পরে এই কাজ থেকেই করতে লাগলাম। রেগুলার করা শুরু করলেন। আপনি কি এই সময়টাতে আপনার বোনকে বলেছেন যে আপনি এই ধরনের কাজ করছেন বা কিছু একটা? না, কখনো বলিনি আর কি। আপনার মাকে কখনো জিজ্ঞেস করেননি তুমি জেনে শুনে আমাকে কেন ধরনের কাজের মধ্যে দিচ্ছ? জিজ্ঞেস করলে কোনো উত্তর পাইতাম না, কোনো কথাই বলতো না, চুপ করে ঘর থেকে চলে যেত। যদি বলতাম যে তুমি একটা মা হয়ে একটা সন্তান এই কাজ দিবা, তুমি একটা বয়স্ক মহিলা হয়ে এটা সহ্য করতে পারো না, আমি কেন এত ছোট মেয়ে হয়ে সহ্য করতে পারি? সে কোনো উত্তর দিত না, সে বলতো চুপ থাক, কোনো কথা নেই। তো আমি এই কাজ রেগুলার করতে থাকি। 13.5 হইলো বয়স তখন। তখন রেগুলার আসি যাই, মানে সকালে যাই, রাত্রে 9টা-8টার দিকে বাসায় আসি। আচ্ছা। তা আসা যাওয়ার ভিতরে এক সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তার নাম নিপু। তখন সেই ছেলে আমাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। ওকে। তারপর আমি বলি আমার বাড়ি টাঙ্গাইলে, বলি না যে বরিশালে। টাঙ্গাইল কোন জায়গায়, বলি মির্জাপুর। তখন সে বলে ওইখানে আমার আত্মীয় আছে। পরে বলে এই লাইনে কেন আসো তুমি? কই এই লাইনে কেন আসে, মানুষের পরিস্থিতিতে পড়ে আসে, সমস্যায় পড়ে আসে, গরিব বলে চলে আসে, এই জন্য। এই ছেলেটার নাম কি ছিল? এই ছেলেটার নাম আরিফুল ইসলাম নিপু, যার সঙ্গে আপনার এই ধরনের কাজ করতে গিয়ে পরিচয় হয়? হ্যাঁ। ওকে। তখন তার সাথে আমার পরিচয় হয়, এরকম আর দেখা হয়। সে আমাকে একদিন বাসা পর্যন্ত আগায় দিয়ে আসে রিক্সায় চড়া। রিক্সায় চড়ি, সে চড়ে আর তার একটা বন্ধু আর আমি, তিনজন এক রিক্সায়। তারপর এক রিক্সায় যাইতেছি আর বলতেছে আমাকে, মুন্নি তুমি কি বিয়ে শাদী করবা কিনা? পরে আমি বলি হ্যাঁ, মেয়ে যেতে হইছি, বিয়ে করতেই হবে। পরে এটা বলছি আবার যে এখন যদি কাউকে বিয়ে করি, তাকে যদি না বলি তখন তো আমাকে আল্লাহ জীবনও ক্ষমা করবে না, কারণ আমি বিয়ের আগে সবাইকে সব জিনিস দিয়ে দিছি, একটা মেয়ের যা পাওনা থাকে। তারপর সে এটা যে বলছে আমি যদি তোমাকে সব জানি না শুনে বিয়ে করি, তোমার মাকে যদি আমি খাওয়াইতে চাই, তখন কি তুমি আমাকে বিয়ে? তার আগে তো আপনার সঙ্গে ধরনের কাজ করেছে ছেলেটা। না, সে আমার সাথে কখনো এইসব কাজ। তাহলে কিভাবে আপনার সঙ্গে পরিচয় হলো? সে আসতো, মেয়ে নিয়ে আসতো, গেস্ট নিয়ে আসতো। এখানে গেস্ট দিত? হ্যাঁ। তার মানে এক ধরনের দালাল যেটাকে আমরা জি, বলি। জি। ওকে। পরে আমি বলছি ঠিক আছে,
দেখি ভাইবা। আচ্ছা তুমি ভাইবা আমাকে জানাও। তারপর রেগুলার এরকমের 2 দিন যাবত কথা হয়। সারাদিন যখন আসে তখন সে আমার ওই কবিরের বাসায় এসে বসে থাকে আমার পাশে, আমিও থাকি, দুইজনে মানে একসাথে লুডুস পাক করি, অনেক কিছু পাক শাক করা হয় সব বাসায়। মানে কবিরের বাসায় তখন আপনি কন্টিনিউয়াসলি যাচ্ছেন? জি, তখন আমি ওরে খাওয়াই দিই, ও আমাকে খাওয়াই দেয়, ভাত খাওয়াই দেয়। ছেলেটার বয়সের ডিফারেন্স কত ছিল আপনার সঙ্গে? 25। ওর তখন 25 আর আপনার তখন 13-14, হুম। প্রায় আপনার দ্বিগুণ বয়স বলা যেতে পারে। জি। হ্যাঁ, ওকে। তারপর আস্তে আস্তে আমি একবার ওরে সবকিছু বললাম যে দেখো নিপু, তুমি তো আমার সবকিছু জানো না, তোমার জানা দরকার। পরে আমি একবার হাতে জিলে আইসা আমরা দুইজনে কথা বলি। কথা বলতে বলতে এরকমের অনেক রাত হয়ে যায়। তারপর আমি বলতেছি যে আমার আম্মু তো আমাকে নিচে এই লাইনে দিছে। যে বলছে এই লাইনে দিছে তখন ওর মনটা জানি কেমন হয়ে গেছে। কারণ আমি জানি যে ওর মনটা এটাই হয়েছে যে কোনো মেয়েকে কোনো মা আপন মা দিতে পারে এই লাইনে। তারপর বললাম, তুমি কি সবকিছু জানি না শুনে কি আমাকে বিয়ে করবা? আমার কিন্তু কিছু নাই, টাকা পয়সা যে তোমাকে আমি কিছু দিব সেটাও আমার নাই, আমার নামে কোনো অ্যাকাউন্টও নাই, আমাকে শুধু নিতে হবে এক কাপড়ে। বলে ঠিক আছে আমি রাজি। পরে আমি বলছি আমার কিছু কথা আছে, এই কথা যদি পূর্ণ করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি আমাকে কথা দিবা? পরে বলছে কি কথা দিব বলো? পরে বলছে তুমি আমাকে আরবি পড়া শিখাবা আর বাংলা পড়া, এই 2টা শিখাবা। পরে বলছে ঠিক আছে আমি তোমার কথা দিলাম, তোমার গাছ হইয়া আমি তোমার শিখাবো। আপনার এইটা শিখতে ইচ্ছে করতো কেন? আমার খুব ইচ্ছে যে কি সুন্দর পড়ালেখা করে, ইংলিশে কথা বলে। তারপরে ওদিনকার রাত্রে এরকম করে বাসায় গেলাম, যাওয়ার পরে একদিন আম্মুর সাথে আমি ঘুরতে গেছি। বয়স্ক লোক, সে তাকে আর কি দেখাইলো আম্মুরকে যে এই লোকটার সাথে যাবি একদিন নাইটে। সে ঠিক করলো নাইটের জন্য। তো টাকা দেয় আম্মুকে, আগেই নগদ টাকা দিয়ে দেয়, 5,000 টাকা দেয়, আর আমার হাতে দেয় 1,000 টাকা। পরে সেই টাকাটা আম্মুর হাতে আমি দিয়ে দিই। এই লোকটা কেন টাকা দিচ্ছে? মানে আগে কন্ট্যাক্ট করতেছে ওকে, আমাকে নাইটে নেওয়ার জন্য। ওকে। তারপরে ওইখান থেকে আসার পরে আমি আবার সকাল হলো কবিরের বাসায় গেলাম। কবিরের বাসাতে আসতেছি, ওই সময় নিপুণের সাথে আবার কথা হইতাছে যে দেখো নিপু, সন্ধ্যার দিকে আমি তোমার সাথে দেখা করবো হাতিরঝিলে। পরে বলে ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যার দিকে আইসো। পরে ওইখান থেকে আম্মুরে বলছি আম্মু তুমি এখানে দাঁড়াও, আমি একটা গেস্টের সাথে কথা বলে আসি। পরে এটা বললে আমি ওইখান থেকে আম্মুরে ফাঁকি দিয়ে চলে আসছি। আমার নিয়ে ছিল না যে বয়স্ক লোকের সাথে যাবো। আসার পরে ওর সাথে কথা বলতেছি, তুমি কি ভালোভাবে চিন্তা করে দেখছো যে তুমি আমার সবকিছু যাই না শুনে নিবা, কোনদিন কি আমারে খোটা দিবা না? পরে বলে না, জীবনও দিব না। এই কাহিনীটা যদি আমার অন্য কেউ সাথে হইতো তাইলে আমি কি করতাম? তুমি তো এক ঘরের বউ হইতা তখন। তো সেটা ভাইবাই আমি নিলাম তোমারে, তোমার কিছু হয় নাই সেটা ভাইবা। পরে সারা জীবন মনে থাকবো তো এই কথা? কয় হ্যাঁ থাকবো। পরে এটা বলার পরে কইতাছি এখনই তাহলে তোমার লয় আমি পলায় যাবো। যে না মুন্নি, এখন তো যাইতে পারবো না, যেখানে খাই সেখানে আমার তো টাকা পয়সা না দেওয়া ছাড়া আমার আইতে দিব না। তাই আমি সকালে আমি টাকা দিব আমার একজনে, সেই টাকা দিয়া সকালবেলা আমরা চলে যাবো। পরে কই তাহলে আমি কই থাকবো? কয় তাহলে তুমি কবিরের বাসায় থাকো। পরে আমি কবিরের বাসায় রয়েছি, ওই জায়গায় আরো 3টা কাজ হয়েছে আমার। 3টা কাজে 1500 টাকা হয়েছে। 1500 টাকা নিয়ে আমি সকালবেলা আইছি ওর কাছে। এই 1500 টাকাই আমার কাছে ছিল, আর কিচ্ছু ছিল না, আর একটা মোবাইল ছিল। আম্মু তো সারা রাত্রে ফোন দিতেছে, ফোন তুইছি বন্ধ করে। তারপর ওরে আমি সারা রাত্রে নিপুরে ফোন দিছি, নিপুর সাথে সারা রাত কথা বলছি। খুশিও লাগতেছে, আমার কান্না হইতাছে যে ওর সাথে আমি জামুকা ভালো হইব, আমার জীবনটা ভালো হইব। পরে মামারে, একটা মামা ছিল ওই বাসার আর কি দালাল আর কি, সেই মামা কইতাছে মামারে যে মামা আমি যে আপনার বাসায় আইছি, কবিরে কোন সময় কইবেন না, আর আমার মায়েরও কইবেন না, কাউরে কইবেন না। আচ্ছা কমো না। পরে হ্যারেও 100 টাকা দিয়েছি এই সময়। পরে আমিও বাইরে হইছি আর আম্মু ঢুকছে ওই বাসাতে। জি, মামায় কইতাছে একটু আগে শোনা বাইরে গেল। এবার এটা যে কইছে গেছে গা। এরপরে যাওয়ার পরে এর সাথে গেলাম আমি। এরপর একটু কথা ছিল আমার। বলেন বলেন। মানে এর আগে একটা কথা মিস্টেক গেছে, মানে ছেড়ে আসছেন। বিয়ের কথাটা আব্বু যখন বলছিল মনে ছিল না, ওই বিয়েটা আর কি একটা ছেলের সাথে আর কি আমার বিয়ে ঠিক হয়েছিল। মানে আপনার বাবা ঠিক করেছিল? হ্যাঁ, 4 নাম্বার যে সে বিয়ে ঠিক করছিল। আচ্ছা, তারপর? সেই ছেলেকে আমি পছন্দও করছিলাম, তার সাথে আর কি আমার কিছু ভালোবাসা হয়েছিল। কিন্তু এমন পছন্দ না, তখন আমার অত বয়স ছিল না আর কি, যে কম বয়সী 12 বছর হবে তখন, যে তার সাথে আমার সম্পর্ক হয়, তার সাথে একটু কথাবার্তা বলি আর কি,
হুন্ডায় ঘোরা হয় দেশের বাড়িতে যায়। হুম, সবাই আর কি দেখতে আসছে আমারে, তার বাবা মা সহ। তার টাকা চাইছে 1,50,000 টাকা চাইছে, হুম, আর স্বর্ণ চাইছে পুরা সাজায় দেওয়ার জন্য। হ্যাঁ, সাজায় দিতে গেছে জহির নাম আর কি ছেলেটার। জহির। জি। হুম, তারপর ওইটা দিয়ে আর কি একটুকে আর কি ওইটার কাহিনী। মানে ওই বিয়েটা আপনার হয় না? না, এটা কি যৌতুকের জন্যই হয়নি নাকি অন্য কোনো কারণ ছিল? আমি রাজি ছিলাম না। আপনি রাজি ছিলেন না, কেন ছিলেন না? ভালো লাগতো না আমার। পরে আর ভালো লাগতো না? প্রথম দিকে তো একটু ভালোবাসা হয়েছিল আপনি একটু বলছিলেন। হয়েছিল, ছবি তুলছিলাম একসাথে, ওকে, ছবি তুলছি, ঘুরছি, ওকে, ফোন করছি। ঠিক আছে। তো আপনি এই যে ছেলের সাথে পালিয়ে যাচ্ছেন, কি যেন নাম? নিপুণ। নিপুণ। তারপর? হ্যাঁ, 1500 টাকা নিয়ে যাইতেছি, আর হ্যাঁ ও সবকিছু মিলায় গুছামিছা যাইতেছে মিরপুর শেওড়াপাড়া। হুম, হুম, তো ওইখানে গেছি, যাওয়ার পরে ওইখানে থাকি। ওইখানে একটা রুম নিল, সেখানে ওর মামা ছিল আর কি, মামা আর মামি দূর সম্পর্কের আর কি। হুম, হুম, তারা জিজ্ঞাসা করছে, আমাকে একটা নাকফুলও কিনে দেয়। সে বলে যে এটা স্বর্ণের। তারপর এটা স্বর্ণের বলে আমি পড়ি। তারপর ওর মামা মামি বলে যে তোর তো বিয়ে হয় নাই। হুম, হুম, তারপর বলে যে না মামি বিয়ে হয় না, সত্যি কথাই। পরে ওদিনকারই আমার বিয়ে হয়, ওর সাথে বিয়ে দেয়। এক কাজে অফিসে গেছে, সেটা মানে নেয় ছোট দেখা। আর এক জায়গায় গেছে, সেটা ঘুষ দিয়ে তারপর বিয়ে করাইছে। হুম, তারপর বিয়ে হইলো, মিষ্টি নিল, মিষ্টি সবাইরে খাওয়াইলো, ছোট একটা ঘর, সেখানে হাড়ি পাতিল তোষক মোষক যত কিছু লাগে সবকিছু কিনছে। হুম, সেখানে আমাদের প্রথম বাসর ঘর হয় আর কি। ওকে। সেখানে যায় এরকম 6 মাস কাইটা, 6 মাসের ভিতরে এবং একবার। এই সময়টাতে আপনি আপনার বাড়ির সাথে যোগাযোগ করেননি? না। একবারের জন্যও না? একবারও না, ফোন বন্ধ ছিল একবার। পুরোপুরি ফোন বন্ধ করে দিয়েছেন? আচ্ছা। ও রিক্সা চালায়। ও আমাকে একটা কথা বলছে রিক্সা চালানোর আসার পরে, হুম, যে মুন্নি এত টাকা যে আমি খরচা করছি কোথা থেকে করছি তুমি জানো? পরে আমি বলছি না আমি তো জানি না। কয় তাহলে কোনোদিন জিজ্ঞাসা করতে চাইছিলা? কিন্তু না, এটাও জিজ্ঞাসা করতে চাই নাই, মনে আসে না। পরে বলছে তাই জিজ্ঞাসা করবা না? পরে বলছি হ্যাঁ জিজ্ঞাসা করবো না। কোথায় সে এত টাকা খরচ করেছিল? কিসের টাকা? এই যে ওইখানে কাবিনে লাগছে, মিষ্টি লাগছে, ঘুষ দিতে হইছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার আমার কাপড় চোপড় মাল জিনিস আনছে। তো ওই টাকাগুলো কোথায় পেলো? হ্যাঁ, আচ্ছা। সেটার কথা আর কি আমি জিজ্ঞাসা করিনি সেটা। হুম, হুম, পরে যা বলছি হ্যাঁ আমি জিজ্ঞাসা করবো এখনই তোমাকে, হুম, তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছো? পরে আমার বলছে শোনো মুন্নি, পৃথিবী উল্টা দেবে, কখনো এই কথাটা কাউরে বলবা না। এই জন্য আমি কাউকে এই কথাটা বলিনি এখন পর্যন্ত। হুম, হুম, ওর মায়ের একটা চেন, সেই চেনটাও চুরি করে নিয়ে যায় বিদেশ থেকে, ওর বাপ পাঠায়। সেই চেনটা একটু একটু করে কাইটা কাইটা বিক্রি করে, বিক্রি করে সেটা দিয়ে চলে। তারপরে আমি বলছি এটা কি তোমার করা ঠিক হয়েছে? পরে বললো না ঠিক হয় না, তাতে আর কি করার। পরে এটা যে বলছে, পরে আর আমি কিছু বলি নাই। হুম, হুম, হুম। কয় কখনো এই কথা বলবা না, আমার সুয়া কথা দাও। তাই আমি ওরে সুয়া কথা দিছিলাম। তারপর কাউরে বলি নাই। ওর মা আমাকে একবার জিজ্ঞাসা করছিল যে মুন্নি একটা চেন নিপুণ নিয়ে গেছে নাকি, এটা তুমি জানো? কই না আম্মা, ওই সব আমি জানি না। একসময় আমার আম্মুরে আমি ফোন দিই লুকায়া। 6 মাস পর? জি। ফোনটা ধরার পরে আমি বলি আম্মু কেমন আছো? কয়, ভালো আছি আম্মু, তুমি কই আছো? কাঁদতাছে আর কি, ফোন ধরে আমার কণ্ঠ শুনেই। হুম, হুম, পরে কই আম্মু কান্নাকাটি করো না, তুমি খাওয়া দাওয়া করছো? ফেরদৌসি কেমন আছে? সবাই ভালো আছে। কেমনে আমার থেকে থাকতে পারলি? কেমনে তোর ছোট বোনদের থেকে কেমনে একা একা রইলি? সুখে আছোস? কই হ্যাঁ আম্মু সুখে আছি। হুম, হুম, পরে এটা কয়ার পরে কাইটা দিছি। কাইটা দেওয়ার পরে আর একদিন ফোন দিছি, আর একটা আন্টি আছে পাশের রুমে, হুম, হুম। সেই আন্টির ফোন দিয়া। সেই আন্টির আমি শিখাই দিছি যে আন্টি আপনি এই কথা কইবেন আম্মুরে যে আপনার মেয়ে অনেক সুখে আছে, আপনার মেয়ের আপনি জ্বালায়েন না, ফোন টোন দিবেন না। ওকে। আম্মু ফোন দিতে এরকম করে রেগুলার, এই জন্য। তারপর যে আন্টি আর ওই কথা না কয়া আন্টি দেশে এইগুলাই কইছে যে আপনার মেয়ে যদি আপনি দেখতে চান তাহলে আপনি মিরপুর আহেন। পরবর্তীতে হ্যাঁ আইসে রিক্সা চালায়া, হ্যাঁ গোসল করতে নিছে, আমিও গোসল করতে গেছি দুপুরের টাইম। যাওয়ার পরে এর ভিতরে খালায় আগে গেট দিয়ে ঢুকছে। পরে আমি কই আল্লাহ খালায় এলো কোত্থেকা, মানে না আছেনার ভাঙ ধরতাছি আমার জামাইরে। কই খালায় মানে? হ্যাঁ ভয় পাইছে। খালায় মানে? কই যে খালায়। এরপরে যে কই থাক, খালায় আইছে, আম্মু আইছে, মামা আইছে। হ্যাঁ ঘরে বয়ে ভাত খাইতেছে, আর এই খালা মামা মায় সবাই পাশের রুমে, যে রুমে বেটি ফোন দিছে এই রুমে, এই রুমে বয়ে কথা কইতাছে। এবার আমরা দুইজনে মিলা ভাত খাইতেছি, আমি আর ভাত খাই নাই। হ্যাঁ কইতাছে যে না মুন্নি, হ্যাঁ কোথে ভাত খাওয়াটা ঠিক না, লাঞ্চের টাইম। পরে আমি কই না তুমি খাও তো, কিছু হবো না। পরে হ্যাঁ আর ভাত খায় নাই। পাশের আন্টি ডাক দিছে, কই কিরে তোর শ্বশুর শাশুড়ি আইছে, আসনা কি লেগা? পরে আমারে নিয়ে গেছে
যাইয়া সবার পার থেকে সালাম নিছে। নেওয়ার পরে হেনে চা বিস্কুট আনলো, ফেরদৌসিরে খাওয়াইলো, সবাই খাওয়াইলো। পরে এখন আমার আম্মু কইতাছে চল আমগো বাসায় বেড়াইতে চল। পরে আমরা আবার কই গেলাম, বেড়াইতে গেলাম আম্মার বাসায়। ওদিনকারই গেলাম, আবার ওদিনকারই চলে আসছি। পরে আবার আম্মু ফোন দিছে, কয় আয় মুন্নিরে নিয়ে বেড়াইতেও হাববো। এটা যে কইছে, এবার নুপুরে নিয়ে আমি আবার বেড়াইতে গেছি আম্মুর বাসায়। যাওয়ার পরে ওখানে বইয়া, যেহেতু নতুন জামাই, যেটা পাও না সেটা তোমরা দিবা না, কম টাকা তো তোমারে কামাই করে দেই নাই, এটা আমি কইলাম। পরে কয় হ্যাঁ দিমু না, তো দেওয়াই লাগবে যেহেতু। পরে যে এটা যে কইছে, পরে আমি কই ঠিক আছে তাহলে তুমি তাহলে বানাইতে দেয়া হয় এখনই যে হ্যাঁ নিয়ে যায়। পরে বানাইতে নিয়ে যাওয়ার কথা করে আর নিয়ে যায় নাই। আর এটা পরের পথে কইবই একটা কথা, মানে প্রায় ঝগড়া লাগতো আমাদের সাথে। বেশিরভাগ ঝগড়া লাগলে আমি চলে যেতাম আম্মার কাছে। এই ঘটনার পর থেকে? জি। এই নিয়ে 6-7 বার ঝগড়া লাগছে। কি নিয়ে ঝগড়া হতো? লাগতো এটা নিয়েই যে ও আর কি খানা দানা ঠিক মতনই করতো না, একটা রং নাম্বারে ফোন আসতো। পরবর্তীতে যে একটা মেয়ের নাম্বার ফোন দিছিল, ওই ফোনটা আমি রিসিভ করছি। সেই মেয়েটা হলো যে ওর বউ, জ্যোতি নাম। বিয়ের কথা জানলাম, পরে কই থাক যা হওয়ার হয়ে গেছে, আর কিছু তো করার নেই। পরবর্তীতে আবার ঝগড়া লাগলো ওর সাথে এইসব নিয়ে, যে তুমি বিয়ে করছো আমারে কইলা নাকে। কই নাই, এখন আর কি করার আছে, ভুল হয়ে গেছে। মোটেই স্বীকার করতে চাইছিল না, পরে যে স্বীকার করছে। পরে একবার বেড়াইতে গেছি, যে কাকড়া খায় আর কি, ওই কাকড়া নিয়ে গেছি আমি, আমার খুব প্রিয় খাওয়ার আর কি। জি, আমার আম্মু অনেক খায়। তো সেই কাকড়া নিয়ে গেছে, আর আমার আপু, আমার বড় আপু আমার ফোন দিয়া কইছে যে নিপু আম্মু খানা দানা রেডি করছে, বাসায় যাবা তুমি। পরে গেছি, আর হ্যাঁ যাই দেখি গ্যাস নাই, তাহলে তুমি আমগো আইতে কোলাকে। তাই গেছি, যেইগুলা নিয়ে গেছি সেইগুলা দিয়েই আমগো খাবার দিছে। এই যে বিয়ে হওয়ার পর থেকে কোনো সময় একটা ভালো মন্দ খাবার তার সামনে দেয় নাই। এটাই হ্যাঁ আমার খালি খোটা দিয়া কইতো। তো এগুলো নিয়ে আপনাদের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হতো? অনেক ঝগড়া হইতো। তারপর এক পর্যায়ে কি হইলো, আমি আম্মার কাছে সব মাল সাবানা নিয়ে আয় পড়ছি। আচ্ছা। ঝগড়া লাগার পরে নেপটা নিয়ে আসে, নেপটা নিয়ে আমি খাইছি, যে মরার লেগা। মানে এই যে কাপড়ে যে দেয়। ওকে, বুঝতে পারছি। এটাকে অনেকে ন্যাপথিন বলে, অনেকে ন্যাপথলি বলে। ওকে, হ্যাঁ। খাওয়ার পরে কিছুই হয় না, এমনি আর কি মাথা ঘুরায়। ওই মাল সাবানা নিয়ে আম্মুর কাছে চলে আসি, ওর কাজের কথা কয়ে ও দেশের বাড়িতে যায় হেই বউর কাছে। তখন আমি বলি যে তুমি আসবা না, আমার খোঁজ খবর নিবা না, আমি কি না খায়া থাকবো, আমি মার কাছে কয়দিন খাবো। পরে এটা যে কয় না তুই জাহান্নামে যা গিয়া, আমার কাছে এতবার ফোন দিবি না, কাজের সময় খালি ফোন দেয়। পরে এইটা আমি রং ধরে আমি কি করলাম, মাল সাবানা নিয়ে আম্মুর কাছে গেছি একবারে। মানে আপনি ওর সাথে সংসার করবেন না? না, আমি আর করবো না। মাল সাবানা নিয়ে যে গেছি, এরপর ও আইসে, আওয়ার পরে ভাইয়ের টাকার কাছে গেছে, যে কয়ে মাল সাবানা কি করছে। পরে তখন আবার জিগাইলো যে মাল সাবানা কি করছে, খালি টিভিটা রাইখা গেছে, টিভিটা টাকা দিয়ে ছেড়ে নিব। পরে আমি আবার সন্ধ্যার সময় যাই টিভিটা নিয়ে এসি, আম্মু আর আমি যাই। মানে টিভিও বাসা থেকে আপনি নিয়ে আসছেন? এই টেলিভিশনটা কার ছিল? আমার। সব আপনার নিজের টাকায় করা? সব আমার নিজের টাকায়। কি করে আপনি এই কাজ করে? ও জানতো এটা? আমাকে দিছে। একটু যাইতেছি সেদিকেই। দাঁড়ান, আমি একটু জানার জন্য বলি আপনাকে, সেটা হচ্ছে এই ঘরের জিনিসপত্রগুলো আপনার টাকায় করা ছিল? তার মানে আপনি এই কাজগুলো আবার সেখানে করতেন? সে আমাকে নিয়ে গেছিল। আপনার হাজবেন্ডই আপনাকে সেখানে নিয়ে গিয়েছিল, নিপুণ, রাইট? কতদিন পর্যন্ত আপনি এই কাজ থেকে বিরত ছিলেন বিয়ের পরে? 6-7 মাস। 6-7 মাস। তারপরে আবার সে নিয়ে গেল, কেন নিয়ে গেল? আমি বলছি যে এটা যে নিপু ঘরে তো কিছু নাই, কেমনে কি চলমু। কোনো কাজ করতো না? ও করতো, যা করতো রিক্সা চালাইতো। ওদের চলতো না? না। আচ্ছা। চললেও মানে কষ্ট হতো না, আমি দেখা ওটা কষ্ট সহ্য করতে পারতাম না, হাতে ঠুসকা পড়ে যেত। তারপর যে আমি কইছি নিপু আমি তার সেই গার্মেন্টসে ঢুকি। অনেক গার্মেন্টসে গেছি, কোনো গার্মেন্টসে নেয় নেই। কেন নেয়নি? না, লোক নিবে না, ছোট জমির কাট নেই, এগুলা ছাড়া কি আর অফিসে নেয় না। তারপর যে না নিল, পরে যে নিপুণ কয় চলো তাইলে একজনের বাসায় নিয়ে যাই। স্বাধীন নামের একটা লোকের বাসায় নিয়ে যায় আমারে। সেই বাসায় আমাকে দেয়, যা বলে যে স্বাধীন এটা একটা মেয়ে অনেক গরিব, মেয়েটা পরিচয় দেয় না। এবং তারপর থেকে আপনি রেগুলারলি কাজগুলো করতেন? তারপর থেকে সকালে যাই, রাত্রে আসি। সারাদিন আপনি এই কাজগুলো করতেন? কতগুলো কাজ করতেন এরকম? এই মানে অনেক মেয়ে থাকতো তো, 10-12টা মেয়ে থাকতো এখানে। ফ্ল্যাট বাসাতে নাকি আবাসিক হোটেলে? না, ফ্ল্যাট বাসায়। আচ্ছা। তারপর যে ওই বাসায় হয়তো 3-4টা কিংবা 5টা
এমন কাজ হতো। সারাদিন? জি। আরো হইতো না, মানে এরকম 10টা মেয়ের তো একসাথে হইব, একজনের হইলে তো আর হইব না। তো সবাইরে দিত 100 টাকা করে, আমারে দিত 300 টাকা করে। আমার আর কি বেশি বাড়ায় দিত, কারণ আমি একটু তাদের কাছেও বলছে নিপনে নতুন, মুন্নি নতুন। আমরা আরেকটি বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। ঠিক রাত 1টার সময় ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে 15 বছরের বয়সী মুন্নির জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি, অবর্ণনীয় এবং যা মেনে নেওয়া যায় না। মুন্নি এই সমাজেরই সন্তান এবং এরকম অসংখ্য মুন্নি আমাদের এই সোসাইটিতে আছে, যারা কখনো কখনো টাকার জন্যে, কখনো কখনো পরিবারের অনাদরে অবহেলায় এরকম ঘটনার শিকার হয়। এবং এই সমাজেরই হয়তোবা খুব উঁচু তলার মানুষ, বিবেকবান মানুষরা তাদের কাস্টমার হন, ভোক্তা হন, এবং সেক্ষেত্রে তারা বেশিও পয়সা দেন, কারণ মুন্নির বয়স কম। ঠিক রাত আমরা মুন্নির কাছে আবারও ফিরছি। মুন্নি, যেখানটায় আমরা ছিলাম, যে আপনি চিন্তা করলেন আপনার হাজবেন্ডের সাথে আপনি থাকবেন না এবং সংসারে মনোমালিন্য চলছে, পুরো ঘরের জিনিসপত্র যা ছিল, যা আপনারই টাকায় রোজগার করা, সেগুলো আপনি সব নিয়ে আসলেন। তারপর এটা যখন যায়, টিভি নিয়ে যাই, আমি নেওয়ার পরে এক পর্যায়ে আমি আমার হাজবেন্ডের সাথে আবার যোগাযোগ করি, মানে এই নিপুণের সঙ্গে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে মিল হয়ে যায় আবার। জি, আবার মিল হয়ে যায়। ওকে। আবার কথাবার্তা হয়। এখন আম্মু তো এইভাবে মাল সামনা দিবে না, আম্মুর কাছ থেকে আমি মাল সামনা রেখে আমি চলে যাই। যাওয়ার পরে আমি কি করি, আমার হাজবেন্ড আমার জোর করে যে মাল সামনে নিয়ে আসবা, তোমার মার নামে জিটি করবা। তারপর আমি আমার মার নামে জিটি করি, যাতে আমার মাল সামনা দিয়ে দেয়। আমার মাল সামনা আমার মার নামে আর কি মিথ্যা কথা বলি যে জোর পিছে আমার মাল সামনা সে নিয়ে গেছে। আচ্ছা। তারপর এটা যে বলি, সেই মাল সাবানা আনতে যাই, আমরা পুলিশ নিয়ে যাই। পুলিশ নিয়ে যাওয়ার পরে আমার আম্মু আর আমার খালা সব মাল সাবানা দিয়ে দেয়। তখন আমার খালা আর আমার মা পুলিশের সামনে বলে যে তোর স্বামী তো তোরে দিয়ে এই ধরনের কাজ করে, কিন্তু পুলিশে ওইটা ধরে নেয় না, কারণ এটা জিদ্দে বলতেই পারে, সেটা মনে করছে। পরে সেই মাল সাবানা নিয়ে আমি জায়গা, শুধু টিভিটা বেচা ফেলাইছে আমার আম্মু। ওখানে আমরা সংসার করতেছি, এরকম যাইতেছে। তারপর এক পর্যায়ে আমার হাজবেন্ড আমারে দেখা চলে যায়, আবার চলে যায় দেশের বাড়িতে। দেশের বাড়ি কোথায় ছিল? কুমিল্লা। ওকে। ওর বাবা আর কি অসুস্থ হয়, বিদেশ থাকে, বিদেশ থেকে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে ওর বাপ মারা যায়। সেখানে আমি দেখতে চাই তার বাবাকে। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাপ নেই, তোমার বাপকে আমি দেখবো। দেখতে গেলাম, দেখার পরে আসলাম, তার মা আমার কাছে থাকে। তখন আর তার মার নাম্বার, সবার নাম্বার আমি যোগাযোগ করলাম, আনলাম তার মোবাইল থেকে চুরি করে, কারণ যেহেতু আমার পরিচয় করাইবে না, কারোর সাথে যোগাযোগ করাইবে না, দেখাইবে না, এইভাবেই আমারে দিয়ে টাকা খাইবে। তাই আমি এই ধরনের কাজ করি, ও আমাকে দেয়, আমিও করি। ও কোনো কাজ কাম করে না, ও চলে যায় বাসার থেকে জায়গা পরে আমি কি করি, ওর আমার কাছে আমি সবকিছু খুলে বলি যে আম্মা আপনার ছেলে তো এমন এমন করে, আপনার ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে, প্রেম করতেছে, তারে বিয়ে করব। তখন আবার এই মেয়ের সাথে আবার সম্পর্ক শুরু হয়। কোন মেয়েটা? এখন যাকে বিয়ে করছে। পরে সে আরেকটা বিয়ে করেছে আপনাকে থাকা অবস্থায়? আপনি থাকা অবস্থায় বিয়ে করেছেন? আপনাকে ডিভোর্স দিয়ে? থাকা অবস্থায় আরেকটা বিয়ে করলো? আপনি জানলেন কিভাবে? মানে ওই যে চলে গেল না, চলে যাওয়ার পরে ও আসছে, অনেক বাজার সদাই নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, পোলাও বিরিয়ানি এটি কইতাছে আমার রান্না করতে। তারপরে আমি রান্না করতেছি। এক সময় ও ঘরে বসে বসে সবাই রে, ওই মায়ারে মেসেজ পাঠাইতেছে যে তুমি ফোন দিও না, আমি আমার আম্মার বাসায় আসছি, আম্মা দেখলে সমস্যা হইব, এগুলো লেখা পাঠাইতেছে। এর ভিতরেই আমার বান্ধবী আবার দেখালাইছে, বান্ধবী আমার লগে থাকে, এই জন্য তো ও তো চলে গেছে, এই জন্য একা একা থাকতে পারি না, একা ঘরে, এই জন্য থাকে। তাই সেটা যখন দেখছি, এর ভিতরে কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়ার পরে আমি আবার দেখলাম ওই ফোন আসছে, মেয়েটাই ফোন দিছে। সালাম আলাইকুম দিলাম, পরে নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছি কে আপনি? পরে বলে আপনি কে? পরে আমি বলছি আমি কে মানে আমার হাজবেন্ডের ফোনে ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করেন আমি কে। পরে কয় আপনার হাজবেন্ড, তাহলে এতদিন যে আমার সাথে ছিল? পরে বলছি ছিল মানে কি? সে আর কি আমারে বলতেছে এটা যে আজকে 9 মাস ধরে তার সাথে বিয়ে হয়েছে। তারপর আমি এটা শুনি না, রান্না বাড়া সাইডে চলে আসছি। আমি এত কষ্ট পাইছি বলার মতন না, সে আমাকে রেখা বিয়ে করতে পারলো। পরে আমি সেই লাউড স্পিকার দিয়া তারপরে আমি আসছি ঘরে, যে আরেকবার বলো তো আপু
কি করছে, আজকে কয় মাস ধরে তোমার সাথে বিয়া? তারপর সে বলতেছে, আবারও বলতেছে যে আজকে 9 মাস ধরে আমার সাথে বিয়ে হয়েছে। তারপর ঘরে আসি, আসার পরে তাকে আমি বলি যে এখন অপু তুমি আমাকে রাইখা বিয়া করতে পারলা? তুই বলে আমার রাইখা বিয়া করস নাই, তোরে আমি জিগাইছি তারপর তুই বিয়া করস নাই। তারপর এটা বলতেছে আর আমার মুখ চেপা ধরছে, গলা চিপা ধরছে, জানি কোনো কথা না বলতে পারি। আমার তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পালা আসে। এর ভিতরে আমার বান্ধবী আবার আমারে ধরে। এই যে আপনি জানলেন যে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, মূলত তার কাজ কি ছিল? সে এরকম ভাবে একটা একটা মেয়েকে নিয়ে আসতো, তাদেরকে বিয়ে করতো, তাদেরকে দিয়ে ব্যবসা করাতো, এই কাজ এগুলো? করে তো না কারকে দিয়ে, আমি তাহলে? কখনো দেখি নাই। তাহলে কিন্তু মানে ওর মা আগে আগে একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে। ওকে, বিয়ে দেওয়ার সময় এই মেয়েটা দেখছে যে বাদাইম্মা, যে এর বউরে খাওয়াইতে পারে না, খালি রাস্তায় রাস্তায় থাকে, রাজনীতি ওকে, করে। ওকে। তারপর তারপরে যে সেকেন্ড বিয়েটা আপনাকে করেছে, জি, থার্ড বিয়েটা কেন করলো? সেটা জানি না। তারপরে আপনি কি করলেন? আমি এতই কান্নাকাটি করতেছি যে আমি তখন মইরাই যেতে চাইছিলাম। আমি তখন নিজেরে নিজে শেষ করতে চাইছি। বডি নিয়ে কইছে নিজের গলায় নিজে খুব দিমু, তুই যদি এরকমের কাজ করে থাকস। পরে আমি একবারে ধরে নিছি যে ও বিয়ে করছে। পরবর্তীতে রাত্রে তো সবাই জানলো ভাড়াটিয়া বাড়িতে কি হইতে পারে, সবাই জানলো। এবার একটা বেডা ছিল, ওই বেডা আর কি বিয়া, কি বেডাও ভালো না, বেডা আর কি তারে পাম দিছে। পাম দেয়া কইতাছে যে তুমি, আমি আবার বলতেছি যে এই তাহলে এই মেয়েটা কে? তাইলে এই মেয়েটা যদি তোর বউ না হয় তাহলে এই মেয়েটা কে হইতে পারে? তোর তোর ফোনে কেন ফোন দিব? পরে আমারে কইতাছে যে এই মেয়েটা আমার বন্ধু। কই বউ থাকতে আবার বন্ধু দিয়া কি করস? এই মানে তুই তার এইভাবে কইতাছি আমি ওরে। পরে এটা যে কইতাছি, পরে যে কয় ওর কাছ থেকে আর কি টাকা আইন নেই না, আমি আর কি চলি। কই তার মানে তুই একটা মেয়ের কাছ থেকে টাকা আইন নেই না চলস? কয় না আসলে কি ভাইয়া, সব কথা বাদ, মানে এই কথা না, তুমি যেটা শুনছো যে বিয়ে হয়েছে না, ওই এমনি বলছে তোমার রাগানোর জন্য। কই রাগানোর জন্য মানে? তাহলে তুই এখন কথা কবি মায়ের লগে যে আমারে তোমার বিয়া করি নাই, মিশা কথা, তুমি আমার বন্ধু। তো যাই হোক কেটে যে কইছে, করার পরে আমি আবার শুনলাম। শোনার পরে আমার মানে শুনাইলো এইভাবে যে কথা কইতাছে না কিন্তু মোবাইলে, সে কথা না কয়ে এমনি শুনাইতাছে যে তুমি এই মোবাইলে কেন ফোন দিছো, আমার বউর সাথে এই ধরনের কথা কেন কইছো। ওই লোকটা আবার শিখাই দিছে যে আমি বলমু আমার কথা, তার কথা আমি আবার বিশ্বাস করতাম যে হয়তো হ্যাঁ সে আমার শুনাইতেও পারে। পরে এটা শুনে আমি আবার বললাম ঠিক আছে, তার কথা ধরে নিলাম, বিশ্বাস করলাম। যাক ভালো, বিশ্বাস করার পরে এখন পরবর্তীতে দেখি ওই মেয়েটার সাথে আমার হাজবেন্ড কোনো কথা বলে নাই। ফোন দিছি আবার, তবে ফোন দেওয়ার পরে বলে যে না আমার সাথে তো কখনো কোনো কার সাথে কথা হয় নাই। বলছি নিপুণীকে এই কথা বলছে? কয় না, আমাকে বলে নাই। পরবর্তীতে ওর বড় বোন বলে, মেয়েটার বড় বোন, যে মুন্নি আপনি কি সত্যি আপনার সাথে বিয়ে হয়েছে? পরে আমি আবার হ্যাঁ বলছি যে আমার বিয়ে হয়েছে আজকে 2 বছর বয়স, আর বিয়ে যে হয়েছে আমার একটা বাচ্চা আছে। মিশা কথা বলছি আর কি, যে আমার একটা বাচ্চা আছে। তারপর একটা বাচ্চা আছে সেটা বলছে যে হ্যাঁ আমার বাচ্চা ছিল, আমার একটা বাচ্চা নষ্ট করা হয়েছে, সেটা আর কি বলা হয়নি। মানে সেই মেয়ের সাথে কথা বলতেছি যে হ্যাঁ আমার 2 বছর বয়সের মেয়ে আছে, আমাকে রেখে মেয়ে তার সাথে বিয়ে, আপনার সাথে বিয়ে করছে। পরে বলে সত্যি? কই হ্যাঁ। পরে বলে এই কয়দিন আগেও রাত্রেবেলা আমার কাছে ছিল। পরে আমি বলছি হ্যাঁ থাকতে পারে, আমার কাছে আসে না আজকে 6 দিন ধরে আর কি। তারপর যখন 6 দিন ধরে আসে না, পরে বলছে ঠিক আছে 6 দিন আমার কাছে ছিল। তারপর এটা যখন দেখছে, পরবর্তীতে রাত্রেবেলা সারা রাত্রে আমি কিছু খাই নাই, না খাইয়া কানতে কানতে ঘুমাইতেছি, নাক মুখ ফুলে গেছে। আমার সাইডে আবার ব্যথা আছে, অ্যাপেন্ডিক্স সাইড বলে, সাইডে ব্যথা উঠছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, এত ব্যথা উঠছে, খালি পেটে থাকতে পারি না। ও জানে, যাই না শুনা আমার ইয়াটা করে না যে মুন্নি তোমার সাইডে ব্যথা, তুমি ভাত না খেলে তো তোমার পেটে ব্যথা উঠবে, তুমি আসো খাইতে আসো। কিন্তু আমাকে একবারও ডাকে না, ও একা একা খাইতে বসছে। কিন্তু ও যে অসুস্থ হয়েছে, অসুস্থর সময় আমি ও বমি করছে, সেই বমি করারটিও আমি হাতে নিছি। তারপরে সকালবেলা ও কি করলো, চলে গেছে। তার পরবর্তীতে আমি সকাল হলো, সকাল হওয়ার পরে আমি আমার বান্ধবীরে বলতেছি চলো আম্মুর বাসায় যাবো, আমার অনেক খারাপ লাগতেছে, আম্মার বাসায় গেলে আমার শরীর ভালো হয়ে যাবে, অসুস্থ ভালো হইব। পরে গেছি, যাওয়ার পরে ওই সময় আমি খাই নাই কিছু। যাওয়ার সাথে সাথে আম্মুরও সবকিছু খুইলা কইছি
যে আম্মু আমার রেখে বিয়ে করছে, আমি এখন ওরে ডিভোর্স দিব। পরবর্তীতে ওরে আমি সেই সকাল 11টা বাজে ওরে আমি ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স পেপার আগে সাজানো ছিল, কারণ আরো একবার চেয়েছিলাম ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু আপনি দিয়ে দেননি তখন। কিন্তু আমি তখন দেইনি। ওকে, কত সালে ডিভোর্সটা দিলেন? 15 বছর। 15 বছর। মানে- কোন সালে? এখন কি সাল চলতেছে সেটা সঠিক জানা নেই। 2014 চলতেছে। 14, হ্যাঁ হ্যাঁ 2014 সালে এই বছরই ডিভোর্স দিয়েছেন? জি। কয় মাস আগে দিয়েছেন? 2 মাস। 2 মাস আগে দিয়েছেন। জি। ওকে, তারপর? তারপর সকালবেলা ডিভোর্স দেই 11টা বাজে। তখনও মনে হয় না যে আমি কি একটা কাজ করতেছি। তারপর আমি সেই স্বামীর কাছে ফোন দেই, সেই হাজবেন্ডের কাছে ফোন দেই। তারপর তাকে আমি বলতে পারি না, কারণ অনেকদিন সংসার করছি, ওরে আমি সবচেয়ে ওরেই বেশি ভালোবাসছি। ওই জহির টহির যে বলে কাউকে বাসি না এরকমের, তো এরকম করে ফোন টোন দিয়া বলি যে তুই আমার রেখা কেমনে বিয়ে করলি, তোরে আমি ডিভোর্স দিয়ে দিছি। তারপর ওর মায়েরও জানাই যে আম্মা আপনার ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিছি, আপনার পথের কাটা আমি দূর হয়ে গেছি। ওর মামা মামি সবাইরে জানাইছি, কিন্তু ডিভোর্স পেপারটা এখন পর্যন্ত ওর হাতে দেওয়া হয় নাই। কেন হাতে দেননি? দিনই ওর সাথে তেমন করে দেখা হয় নাই। আর আমার নিয়ত নাই এখনো যে ওর আমি ডিভোর্স দিয়ে দিব, সেটা হয় নাই। কিন্তু এখন আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দিতে পারি না, এখানে আসছে এই জন্য। মানে পেপারটা এখনো তার কাছে পৌঁছাননি, তাই তো? জি। আপনি একটু আগে আপনার এই হাজবেন্ডের ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিতে বলছিলেন, কেন বলছিলেন? কারণ আমি চাই এই ছবিটা দেখা অনেক মেয়ে দেখবে, অনেক ছেলে দেখবে, দেখা হয়তো কেউ তাকে চিনতে পারবে। চিনতে পাইরা যদি হয় অনেক বড় লোকের মেয়েদের সাথেও সম্পর্ক করে, প্রেম করে এখনো, ওই বউকে রাইখাও। তা আমি মানে আশা তারা করি যেন সতর্ক হয়, তাই তারা তো? যাতে সতর্ক হয়। আমি এই ছবিটা দিতে চাই এই জন্যই যে কোনো মেয়ের জীবন যাতে আর কখনো নষ্ট না করতে পারে, সবাই যাতে ওর মুখোশটা জানিয়ে দেখতে পারে। আপনি আপনার মার কাছে আপনি ফিরে আসলেন, জি। তারপর কি হলো আপনার? আম্মু আমাকে ওখানে পাঠাইতেছে, আবার কিভাবে পাঠায়? যাইতেছি রমা দিদির নামের একটা, তার কাছে যাই আসি, 500 টাকা করে আনি। একটা এসে 4000 টাকা ঋণ ছিল। আমার খালা বলছে এটাই যে শোন মুন্নি, তুই এখানে আয়া পর, তোর এখানে একা একা থাকার কোনো দরকার নেই, যে তুই ডিভোর্স দিয়ে দিছিস, একা একা কার লইয়া থাকবে। আর পরে যে কইছে হ্যাঁ আইতে পারি এক শর্তে, আমার মা যদি আমার দিয়ে এই কাজ না করে। আপনারা কি আমার এই দায় নিবেন? কয় হ্যাঁ নিমো দায়ী। পরে আমার খালা নিল এই দায়ী, আমার আফা নিল এই দায়ী, বড় আফা। হ্যাঁ জানলো পরবর্তীতে যে এই কাজ আমার দিয়ে করাইছে। এরপরে সবাই দায় নিল যে আমি তাহলে তোর সবকিছু দায় নিছি, যদি এই কাজ করে তখন আমার কবি। তার পরবর্তীতে দেখা গেছে কি আমারে আবার এই লাইনে দিল, আবার এই কাজ আমারে দিয়ে করাইতেছে। স্বামী তো করাইলই, মাও তো করাইলই, মানে খালাও করাচ্ছে, আপাও করাচ্ছে। না, মানে তারা চাইছে যে এই দেয় নিতে, যে কিন্তু নেয় না। না। পরবর্তীতে হ্যাঁ নিব করতে, হ্যাঁ তো আর আমগহিনে থাকে না। হ্যাঁ তো আমি যেটা স্বামীর বলছিলাম বাড়ি। যে আপনি বলছিলেন যে আপনার খালা আপনার দায় নিতে চায়, আপনার বড় আপা আপনার দায় নিতে চায়, মানে আপনাকে দায়ী নিয়ে নিতে চায়। দায়ী মানে সেটা না, তাহলে মানে এইটাই যে আমার আম্মা যাতে এই কাজ আমাকে দিয়ে না করাইতে পারে। সেই রিস্ক কেউ নিতে পারছে না, না, সে নিছে, আমার খালা নিছে আর আমার আপু নিছে। কিন্তু সেটা কি তারা থামাইতে পারছে? না, থামাতে পারে নাই। কারণ তারা সবাই দেশে, তারা তো আর কেউ ঢাকা থাকে না। কয় টাকা রোজগার করেন আপনি প্রতি মাসে এই কাজ করে? প্রতি মাসে না, সপ্তাহে, 1 মাসের ভিতরে 2 সপ্তাহ এরকমের যাওয়া হয়। 500 টাকা করে আনা হয় প্রতিদিন। 500 করলে তো 1 মাসে তো অনেক টাকা হয়। এই টাকা দিয়ে চাল ডাল ভাত বাসা ভাড়া? না, এটা আমার টাকা দিয়ে না, কার টাকা দিয়ে? আম্মুর টাকা দিয়ে। আম্মু সুদ খায়, মানে টাকা লাগায়, টাকা লাগাইলে এখান থেকে সুদ আসে, আপনার মার টাকায় টাকা হয়। চারটা হাজবেন্ড। আপনি কি এখন বুঝতে পেরেছেন যে কেন এটা ছিল? আপনি তো ছোটবেলায় বুঝতেন না। এখনো ওটা আমি বুঝতে পারি নাই। এখনো বুঝতে পারেননি? আপনার মা আপনার মতোই এই কাজের সাথে জড়িত? জি, এখনো হয়। আমি এখানে যখন আসব, এখানে আসার 2 দিন আগে না, আমাকে যখন 3য় দিন আমাকে যখন ভাইয়া ফোন দিছে, তখন আম্মু শুনছে যে আমি ভাইয়ার সাথে এখানে আসবো, কথা বলবো। তো আমার আম্মু আমার জন্য সকালে খাবার রাখে নাই, কারণ এই কথাগুলো বইলা দিব। এই জন্য বলছে তুই এই কথাগুলো যদি বইলা দাস তাহলে তোর আমি খাইতে দিব না। আপনার বড় বোনকে তো আপনার মা এইসব কাজের মধ্যে নেয়নি? দিছিল। তারপর তো যাইতেছে সেখানে আর কি। হ্যাঁ বলেন প্লিজ। তারপরে এখানে যে তো যাইতাছে,
আর আইতেছি। এখন খালার কাছে আমি কইছি যে খালা দেখো তুমি তো কইছো এখন তো তোমার বোনে আবার হেই লাইনে আমারে দিতেছে, আমি সেটা কি করবা? কয় যেহেতু তোর যেহেতু ঋণ আছে, আমার 4,000 টাকা ঋণ ছিল একজনের কাছে আর কি, সেই 4,000 টাকা আমি দিয়া দিমু। কইছি যে ঠিক আছে তাহলে 4,000 টাকার লিগা আমি তাহলে এই কাজ আবার করতেছি। ওকে, আমার 4,000 টাকা দেওয়া হইছে, তারপরেও এই কাজ আমারে দিয়ে আবার করাইতেছে। পরে আমি খালারে কইছি আর আফারে কইছি, দেখো আফা এই যে এই কাজটি তোমরাই তো আমার রিস্ক নিলা, এখন কি আমি যামুগা? আমি কিন্তু একা আমি যদি গার্মেন্টসের চাকরি করি আমার মাস শেষে অপারেটরের বেতন আছে অনেক, 9,000 টাকা বেতন পড়বো, তখন কিন্তু আমি মানুষের বাসায় খাইতে পারবো ভদ্র সহকারে। পরে এটা যে কইছি খালা একটু আর কি ভয় পাইছে, আম্মুও ভয় পাইছে। পরে আমার আর কি চেকে চেকে রাখে, আম্মু সাথে করে নিয়ে যায় একটা লোকের বাসায়, আবার নিয়ে আসে, মানে সেই আগের মতন শুরু করছে। আমাকে ঘরে আটকায় রাখে, ঘর থেকে বের হইতে দেয় না কোথাও। আপু দেশের থেকে আহে, আর পরে এটা আর কি একটু মিস্টেক হয়েছে আর কি কথাটা, যে এটা বিয়ের আগের কথা আর কি, বিয়ের সময় আমার কথা আর কি। মানে আপনার বিয়ের সময়ের কথা? জি। বলেন শুনি। এই যে আপু আমার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার যখন 6 মাস যায়, তখন যে আমার আপুর সাথে আমার আর কি হাজবেন্ডের সাথে যোগাযোগ হয়, সবার সাথে একসাথে যোগাযোগ হয়। হওয়ার পরে আমার আপু দেশের থেকে 1 বছরের জন্য বেড়াইতে আসে ঢাকায়। আমার আম্মু খাইতে পারে না, কিছু পারে না, এই জন্য আমার আপুরে কইতাছে আমার আম্মু যে শারমিন দেখ তুই তো এখন একটু কাজ কাম করলে ভালো হয়। আমি কয় ঠিক আছে আমি গার্মেন্টসে ঢুকবো, সমস্যা নেই। কয় না গার্মেন্টসে না, একটা কাজ করতে ঘুমোতে করবি? কই হ করবো, সমস্যা নেই, কও তুমি আমারে। মানে অনেক ভালোবাসে আমার আপুরে আম্মু। পরে যে এটা যে করলো কয় এই কাজ করবি, আমার আপু আবার আপুরে লয়ে গেছে এই বাসায়, যেই রমা দিদির বাসা, সেই রমা দিদির বাসায় নিয়ে গেছে। আপনার আপুকে? জি। কে? আপনার মা? আমার আম্মু। তারপর? পরে সেখানে আমি গেছি, যাওয়ার পরে আমারও সেই রমা দিদির বাসায় নিয়ে গেছে। তখন আমি কিন্তু বিয়ে হয়েছে, আমার বিয়ের সময়ের কথা। আপনার সবচেয়ে ছোট বোন যে, ওর বয়স কত এখন? 3 বছর। আপনার এক্সিস্টিং বাবা যিনি, উনি জানেন এসব ব্যাপারে? এখন যে আছে না, কিচ্ছু জানে না। কতদিন যাবত উনি আপনার মার সাথে সংসার করছেন? অনেকদিন। 1 বছর? কয় বছর? আরো বেশি, 6-7 বছর হবে। 6-7 বছর। এই 6-7 বছরে একবারও সে জানে না? হাউ ইট ইজ কারণ সে পসিবল? এখানে থাকে না, কই থাকে সে? দেশে থাকে বড় বোর কাছে। তার এটা দ্বিতীয় বিয়ে? জি। সে কি তার ছোট মেয়েটাকে ভালোবাসে? তার যে মেয়েটা হয়েছে? ভালোবাসা কি, এমনি ভালোবাসে মুখ থেকে আর কি, কিন্তু কখনো একটা কাপড় যে কিনা দিবে সেটা এখনো দেয় না। আর আমার মাকেও কখনো কাজ করে খাওয়ায় না, আর উল্টা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলতো সে আর কি। আপনি হ্যালোইড 920 কেন আপনার জীবনের গল্প বলতে চাইলেন? আমি এই জন্যই বলতে চাইছি যে আমার এই কষ্টটা রাখার মতন না, মানে রাখতে পারতেছি না। কারণ ডিভোর্স দেওয়ার পরে আমার হাজবেন্ডের কাছে আমি ছিলাম 1 রাত, যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় সেটা ছিলাম, যে আমি আমার হাজবেন্ডকে এত ভালোবাসি। আপনার হাজবেন্ডকে আপনি ভালোবাসেন, ঠিক আছে। এছাড়া এই যে আপনি পুরো জীবনের গল্পটা এখানে বললেন, আপনার যে পেশাতে আপনার মা বা আপনার পরিবার আপনাকে নিয়ে গেছে সেই পেশা সম্পর্কে বললেন, সবকিছু কেন বললেন? এই কারণে বলছি যে কোনো মা যাতে তার মেয়েকে এই সব পথে না দেয়। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন দেখেন? প্রত্যেকটা মানুষের থাকে না যে একটা স্বপ্ন থাকবে? আমার স্বপ্ন এটাই যে আমার হাজবেন্ড যদি আমার কাছে কোনোদিন ফিরে আসে, সেটা আমার একটাই স্বপ্ন, যে আমার একটা সংসার হবে, একটা বাচ্চা হবে, একটা ঘর হবে। এটাই আমার স্বপ্ন, যে আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চাই। এখন আর আমার কোনো এইসব ধরনের ইয়া নাই। যদি ফিরে আসে আমার হাজবেন্ড তাহলে। আর যদি ফিরে না আসে? ফিরে না আসলে কখনো বিয়ে বসার চিন্তা ভাবনা নেই। ঠিক আছে, বিয়ে বসলো না, তাহলে আপনি কিভাবে চলবেন? গার্মেন্টসে চাকরি করব। এই পেশা থেকে বেরোতে ইচ্ছে করে না? এই পেশায় যাইতেই মন চায় না। যখনই যাই বিশ্বাস করবেন না, এত কষ্ট লাগে বলার মতন না, যে কষ্টটা রাখতে পারি না, খুব খারাপ লাগে। তারপরেও যাইতে হয়, না গেলে কি করবো, আর চলতে পারি না, খাইতে পারি না। তাই আমি আশা করছি আমার আম্মুর কাছ থেকে আমি আবার চলে যাব, আবার চলে যাই আমার সেই বান্ধবীর কাছে থাকবো।